কমপ্লিট এবং মার্কেটিংও শেখানো হবে, কিভাবে আপনি মার্কেটিং করবেন ফেসবুকে, ইউটিউবে বা ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন। এবং কমপ্লিট এইটা শেখার পরে, 2 মাসের কোর্স শেখার পরে আপনি অন্যজনকেও শেখাতে পারবেন এবং কমপ্লিট ফুল রিডিং করতে পারবেন। ঠিক আছে? সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, সোম বুধ শুক্র। 24 তারিখ থেকে ক্লাস স্টার্ট, এই মাসের 24 তারিখ থেকে। তো আজকের মধ্যে, মানে এই ফাউন্ডেশন কোর্স চলাকালীন যারা বুকিং করবে, 14,999 টাকা কোর্স ফি রাখা হয়েছে। ঠিক আছে? আপনি পুরো ডিটেল ভিডিওটা দেখে নেবেন, বুঝে যাবেন। ঠিক আছে? 2 মাসের কোর্স, 2 মাসের বেশিও লাগতে আমার তো পারে। সোম বুধ শুক্রটাই ক্লাস থাকে তো 9টা থেকে, না, এটাই তো আমার তো সমস্যা। আমার তো এই মাসের লাস্টের দিকে ক্লাস হবে। না না, আমার পুরো বছরই তো করাচ্ছে, এক ও আচ্ছা বছরের ওই আচ্ছা সোম বুধ শুক্র আচ্ছা 9টা আচ্ছা। থেকে প্রতিদিন, ওটা কি মানে প্রতি সোম ওটা বুধ। কতদিন কতদিন ওটা? 1 বছর তো আছে। ও, চলুন আজকের আমাদের ক্লাস শুরু করে দিই। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? হুম, বুঝেছি। গতকাল আমাদের টেম্পারেন্স পর্যন্ত হয়েছিল। ঠিক আছে? দ্য টেম্পারেন্স। এবারে 15 নম্বর কার্ড হচ্ছে দ্য ডেভিল। দ্য ডেভিল মানে কি? সাউন্ড ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। দ্য ডেভিল। ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বেশি নেগেটিভ কার্ড। হুম। আমরা মেজর আরকানার যতগুলো কার্ড আছে, সব থেকে নেগেটিভ কার্ড হিসাবে এটাকে দেখানো হয়। এই কার্ডটায় দেখুন, ঠিক এই রকমই বিনা বস্ত্রে দুটো হিউম্যান ক্যারেক্টার, একটা মেয়ে এবং একটা ছেলে। আহ আগে একটা কার্ডে আমরা দেখেছিলাম না, দ্য লাভার্স? দেখেছিলাম তো। দ্য লাভার্সটা একটুখানি আপনাদের আমি দেখিয়ে দিই। 6 নম্বরের কার্ডে, ও সরি, ছয় নম্বর কার্ড। এটা এটা দেখতে পাচ্ছেন? 6 নম্বর কার্ড, দ্য হুম, লাভার্স দেখতে পাচ্ছেন? লাভার্স দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি আচ্ছা, পাচ্ছি। দ্য লাভার্স। দেখুন, সেম এইরকমই একটা কার্ড। ঠিক উপরে এখানে ছিল, 6 নম্বর কার্ডে ছিল অ্যাঞ্জেল, আর ওখানে চলে এসছে দানব, দ্য ডেভিল, দানব। তাই তো? হুম, ঠিক তেমনি দেখুন, সেম কার্ড, কিন্তু অ্যাঞ্জেলের জায়গায় চলে এসছে দানব। হুম। এই কার্ডের মানেটা কি? আমরা কি বলেছি, খালি গায়ে যখন কোনো ক্যারেক্টার দাঁড়িয়ে থাকবে, সেই ক্যারেক্টারটাকে বলা হয় পিওর এনার্জি। প্রশ্ন, ভিডিও অন করে নিই। পিওর এনার্জির বা পিওর মাইন্ডের লোক, তাই তো? আমি সেটা আগের ক্লাসে আমরা বলেছিলাম। এখানে এরা তো পিওর মাইন্ডের লোক ছিল, পিওর এনার্জির লোক ছিল। তাহলে এখানে কি হচ্ছে দেখুন, এখানে গলায় দুজনের চেন দিয়ে আটকানো, দুজনের চেন দিয়ে আটকানো। অর্থাৎ এদের ঝগড়া ঝাঁটি, মারামারি, অশান্তি, কোন্দল চরম পর্যায়ে পৌঁছে গেছে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। দেখুন, কেউ কারোর থেকে কেউ কাউকে ছেড়েও যেতে পারছে না। অর্থাৎ একটা, মানে বিষাক্ত পয়জনাস একটা সম্পর্ক, রিলেশন। অনেক সময় স্বামী স্ত্রীর রিলেশন কিছু কিছু ক্ষেত্রে হয় দেখবেন, কেউ কাউকে ছেড়ে যেতে চাই, পারছে না, কিন্তু সেই সম্পর্কে থাকতেও তারা পারছে না। হ্যাঁ, এতটাই পয়জনাস সম্পর্ক হয়ে যায়। আবার কাউকে ছেড়েও চলে যেতে পারছে না। ঠিক আছে? আহ হয়তো বলছে যে আপনি কেন ওর থেকে যাচ্ছেন না বা ছেড়ে দিচ্ছেন না, বা নতুন কোনো সংসারের চিন্তা ভাবনা কেন করছেন না? বলছে আমার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, কি করে যাব, এই যাব। ব্যাপারটা, ছোট বাচ্চার মায়া করলে হবে না, ওই ছোট বাচ্চারও ভবিষ্যৎ দেখতে হবে। স্বামী স্ত্রী যদি এত চরম পর্যায়ে অশান্তি করে, তাহলে আহ প্রসূনবাবু ভিডিওটা অন করে নিন স্যার, যদি আমার সাউন্ডটা আপনার কাছে ক্লিয়ার থাকে। হ্যাঁ। হ্যাঁ। এবারে স্বামী স্ত্রীর রিলেশন যদি চরম নোংরামির পর্যায়ে একটা চলে যায়, চরম অশান্তির পর্যায়ে চলে যায়, সে ছেলেটা, হাজবেন্ড যদি তার স্ত্রীকে
উত্তম মধ্যম কথায় কথায় যদি মারধর করা শুরু করে দেয়, কিংবা উল্টো দিকে মেয়েটা যদি তার হাজবেন্ডকে মারধর কথাবার্তা জ্বালা যন্ত্রণা সবসময় দিতে থাকে, তাহলে সেই সম্পর্কটা কিন্তু ওইভাবে আটকে রেখে ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। সবসময় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। এই কার্ডটা সেটাই বলছে। অর্থাৎ স্টাক সিচুয়েশন আপনার জীবনে আসবে। সেই স্টাক সিচুয়েশন থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। যে কোনো ধরনের অ্যাডিকশনে আপনি পড়ে যেতে পারেন। এখন এখানে আমি উদাহরণ দিলাম যে স্বামী স্ত্রীর রিলেশনের কথা বললাম, তাই তো? এখানে এই রিলেশনটা তার এমপ্লয়ির সঙ্গে বসের হতে পারে, আপনার ছেলের সঙ্গে বাবার হতে পারে, সেখানে সন্তানের সঙ্গে পিতামাতার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ধরুন আপনি বলবেন যে স্যার, কোম্পানির সঙ্গে এমপ্লয়েড কি করে হলো? ধরুন একটা ছেলে, সে একটা কোম্পানিতে জয়েন করেছে, সবে নতুন চাকরি পেয়েছে। এদিকে বাড়িতে বাবা মা আছে অসুস্থ, স্ত্রী আছে, একটা সন্তানও আছে। ছেলের স্কুলের ফিস, স্ত্রীর মানে চাহিদা পূরণ, বাবা মার ওষুধ কেনা, সংসার চালানো, সবকিছু করছে। করার পরেও সে হয়তো সংসার কোনোভাবে টেনে উঠতে পারছে না। হঠাৎ মাত্র তার বাবা অসুস্থ হয়ে পড়লো, এখন টাকার দরকার। কি করবে? সে তার কোম্পানি থেকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছে, একটা বিগ অ্যামাউন্ট একটা লোন নিয়ে নিয়েছে, 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকা লোন নিয়ে নিয়েছে, নিয়ে তার বাবার ট্রিটমেন্ট করেছে। এখন কোম্পানি একটা নতুন ছেলেকে হঠাৎ মাত্র 5 লাখ টাকা লোন দিচ্ছে। এবারে সেও সেই কাজটা বুঝে নেবে, তাই না স্যার? সেও কাজটা বুঝে নেবে। এবারে সে কি করছে, সে একটা এগ্রিমেন্টে সাইন করে নিচ্ছে। সে এগ্রিমেন্টে অনেক কিছু লেখা থাকে, যেগুলো আমরা সচরাচর করি না, অনেক সময় সাইন করে দিয়ে বসে থাকি। এবারে সেই এগ্রিমেন্ট সাইন করে ওর টাকাটা তো নিয়ে নিয়েছে, নিয়ে খরচ তো করে ফেলেছে। এবারে কিভাবে ও ফেঁসে গেছে, তারপরে ওই ছেলেটার উপরে অত্যাচার করা শুরু করে দিয়েছে। তার 8 ঘন্টার জায়গায় 10-12 ঘন্টা খাটাচ্ছে, মানে 4 ঘন্টা খাটাচ্ছে। প্লাস ওই যে এগ্রিমেন্ট করে নিয়েছিল যে আমার কোম্পানিতে মিনিমাম তোমার 10 বছর বা 5 বছর কাজ করতেই হবে, অন্য কোনো কোম্পানিতে তুমি যেতে পারবে না। ফেঁসে গেছে। তার সেই কোম্পানিতে কাজও করতে হচ্ছে, তার ইনক্রিজ করছে না, কোনো স্যালারি বাড়াচ্ছে না, কিচ্ছু করছে না। ওই একই মাইনে 2-3 বছর 4 বছর চলে যাচ্ছে। বাইরে থেকে নতুন নতুন ভালো ভালো অফারের জব আসছে, সেই জবও সে অ্যাকসেপ্ট করতে পারছে না। তাহলে কিভাবে সে এই সিচুয়েশনের মধ্যে আটকে গেল স্যার? ভীষণভাবে জাঁতাকলে ফেঁসে গেছে। তো এই সিচুয়েশন, এই কার্ডটা যখন বেরোয়, তখন বোঝায় যে আপনি এই রকমই সিচুয়েশনের মধ্যে ফেঁসে গেছেন। বুঝতে পারলেন? এই কার্ডটা হচ্ছে এমনই, মানে আপনি ওই জাঁতাকল থেকে বেরোতে পারবেন না, আপনি জাস্ট আটকে গেছেন। দেখুন, চেনে চেনে আটকানো, মানে কেউ কাউকে ছেড়েও যেতে পারছে না, আবার কেউ কাউকে ভালোবাসতে পারছে না, কেউ কাউকে আবার সহ্যও করতে পারছে না। মানে সেই রকমই একটা সম্পর্ক। এটা স্বামী স্ত্রী রিলেশন হতে পারে, বসের বা এমপ্লয়ির সঙ্গে কর্মচারী মালিকের বা অন্য কারোর ম্যানেজারের রিলেশন হতে পারে, বা অন্য আরো যে কোনো কিছু রিলেশন হতে পারে। তো এই সিচুয়েশনটা সেটা বলছে। এবারে দেখুন স্যার, আপনি যে রিলেশনেই দেখুন না কেন, সেই রিলেশনটাকে আরো খারাপ থেকে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একজন থার্ড পার্সন এসে আপনার পিছন দিক দিয়ে আবার পিন ফোটাবে, আগুন দেবে। দেখুন এখানে ডেভিল ডেভিল এসে পিছনে দেখুন, এর লেজে আগুন দিচ্ছে, বাঁ হাত দিয়ে আগুন ধরাচ্ছে, না দেখতে পাচ্ছেন ছবিটা? বাঁ হাত দিয়ে দেখুন আগুন দিচ্ছে। মানে কি এখানে দেখতে বোঝাচ্ছে, পাচ্ছি। এটাই বোঝাচ্ছে যে আপনার যে সম্পর্ক, হ্যাঁ, সেই সম্পর্ক এমনিতে তো খারাপ অবস্থায় আছে, একদম লাস্ট সীমানায় পৌঁছে গেছে। তারপরেও কোনো এক থার্ড পার্সন এসে আপনার ওই সম্পর্কটাকে আরো বিষাক্তময় করে তোলার জন্য পিছন দিক দিয়ে আরো আগুন ধরাচ্ছে। বুঝতে পারলেন? এটা শুধু ভালোবাসার নয়, ছেলে বৌমার ক্ষেত্রেও হতে পারে, ছেলে মায়ের সঙ্গে, ছেলে বাবার সঙ্গে হতে পারে, ঠিক আছে, অফিসের সঙ্গে, যে কোনো বিজনেস পার্টনারের সঙ্গে হতে পারে, যে কোনো কিছু। এটা যদি কোনো বিজনেস পার্টনারের সঙ্গে, আপনি ধরুন কোনো ব্যবসা শুরু করছেন, হ্যাঁ, আপনি, আপনার কাছে এলো কেউ এসে বললে, স্যার আমি একজন পার্টনারের সঙ্গে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু ভীষণ ফাঁসা ফেঁসে গেছি। আমার পার্টনার
একদমই সৎ মানুষ না, ও একদম একটা অসৎ ব্যক্তি। ঠিক আছে, ও একটা অসৎ ব্যক্তি। আমার মনে হচ্ছে ইমিডিয়েট ক্যামেরাটা চেঞ্জ করতে হবে। ও একটা অসৎ ব্যক্তি। ঠিক আছে, এবারে আপনি রিডিং করার সময় পরে দেখা গেল যে এই কার্ডটা বেরিয়েছে। এবারে এই কার্ডটা কি বলছে? এই কার্ডটা কি বলছে? এই কার্ডটা যে বলছে যে আপনি আটকে গেছেন, আপনি আটকে গেছেন, আপনি সিচুয়েশনের মধ্যে ফেঁসে গেছেন। এই সিচুয়েশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে বেরিয়ে আসতে হবে, আর কোনো রাস্তা নেই। এবারে সে বলছে অলরেডি তো আমি 10 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি, ওই 10 লাখ টাকার কি হবে? তখন অ্যাজ এ গুরু, অ্যাজ এ লাইফ কোচ হিসাবে আপনার পরামর্শ থাকবে যে আপনি তো 10 লাখ দিয়ে ফেঁসে গেছেন, এই ব্যবসাটা আপনার ওই পার্টনারের সঙ্গে চালিয়ে গেলে আরো 25-30 লাখ হয়তো চলে যেতে পারে, আপনার জীবনটাও চলে যেতে পারে। সুতরাং স্টপ এখানেই। আপনি এই মুহূর্তে এই বিজনেস থেকে আপনি বেরিয়ে চলে আসুন, যা হওয়ার হয়ে গেছে। নতুন কিছু শুরু করুন, নতুন কিছু আপনার ওপেন হয়ে যাবে। বুঝতে পারলেন? এবারে দেখুন, হুম। আগের লাভারে, লাভারে দেখুন পিছনে ফলের গাছ ছিল, ফলের গাছ ছিল। হ্যাঁ, সেখানে ফল মানেটা কি? মানে আপনার জীবনে আপনি যাই করবেন আপনি তার ফল পাবেন এবং তার পজিটিভ রেজাল্ট পাবেন। এখানে দেখুন ফলের গাছ টাছ কিচ্ছু নেই, শুধু ব্ল্যাক, শুধু ব্ল্যাক, শুধু ব্ল্যাক। মানে নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। ঠিক আছে, শুধু নেগেটিভ এনার্জি চারদিকে, মানে নেগেটিভিটিতে ভরে আছে। এবারে দেখুন একটা ফল, ওই যে মহিলা ক্যারেক্টার, সে ডান হাতে ধরে আছে ঠিক কথা, কিন্তু সে পিছনের দিকে ধরে আছে, ওর পিছনের দিকে ধরে আছে ফলটা। মানে ওই ফলটা ঠিক নেগেটিভিটি, মানে কালো হয়ে গেছে দেখুন। সে ফলের কোনো গুরুত্ব নেই, মানে ওই ফল না পাওয়ারই মতো। ঠিক আছে, এবারে দেখুন উপরের দিকে একটা দানব বসে আছে পিছনে, বিশাল বড় একটা দানব। এই দানব, ডেভিল, কি বলছে? ডেভিলের মাথায় দেখুন একটা স্টার সাইন। একটু যখন মাথায় কোনো স্টার সাইন থাকবে, বেশি। মাথার এই পর্যায়ে কোনো স্টার সাইন থাকবে বা গোলাকৃতির কোনো রকম কোনো সাইন থাকবে, তার মানে যে কোনো কার্ডে যাই হোক না কেন, যাই সাইন থাকুক না কেন, যদি ওই পজিশনে যদি কোনো সাইন থাকে বা সিম্বল থাকে, তাহলে বুঝে নেবেন যে ওর থার্ড আই চক্রতে হিলিং এর প্রয়োজন আছে। আপনার থার্ড আই চক্রতে হিলিং এর প্রয়োজন আছে। আপনার অন্তর্দৃষ্টিকে আপনি ওপেন করুন, আপনার মন কি চাইছে সেটা আপনি জানুন, সেটা আপনি বুঝুন, ভবিষ্যৎ প্ল্যানিং করুন, হিলিং করুন, তারপরে লাইফে ডিসিশন নিন। এখানে সেটাই বলছে। এবং দেখুন আমি কি বলেছিলাম, সিং যদি এরকম ভাবে বেঁকে থাকে তাহলে কি, ও নিজেকে সেভ করার চেষ্টা করছে, প্রোটেকশন করার চেষ্টা করছে। যে আপনার প্রোটেকশনের দরকার আছে, আপনি নিজেকে প্রোটেকশন দিন, প্রোটেক্টেড রাখুন। কিসে থেকে? এই ব্যাড এনার্জির থেকে, নেগেটিভ এনার্জির থেকে। এবং এই কার্ড যদি কেউ এসে বলে যে স্যার একটুখানি লাইফ ইয়ে করে দেখবেন, চেক করে দেখবেন যে আমার লাইফে আমার মনে হচ্ছে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, একটু হয়েছে কিনা একটু দেখুন না, আর এই কার্ড বেরোলো, তখন আপনি তার ধরে নেবেন হতে পারে, হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল আপনার লাইফে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এই কার্ড যদি বেরোয়। এবারে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এটা তো আপনি বললেন প্রবল সম্ভাবনা, তাই তো? এই ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা আবার ওই মেজর আরকানা, 22টা মেজর আরকানা দিয়ে আবার সফল করে করে আবার জিজ্ঞেস করবেন, এ হনুমানজি, বা আপনি যে দেবতাকে পছন্দ করেন, এ হনুমানজি আপনি বলুন, এই ব্যক্তি আমার ক্লায়েন্ট জিজ্ঞেস করছে ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, হয়েছে কিনা, ওর মধ্যে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে? আপনি বলুন ওর মধ্যে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ওর মধ্যে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ওর মধ্যে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বলুন। বলার পরে এবারে একটা কার্ড আপনি বের করলেন, সেই কার্ডটা যদি আবার পুনরায় এই কার্ড বেরোয়, তা ঝর্ণাদি,
বলুন, যদি রিডিং করার পরে মানে ইয়েস নো প্রশ্ন অ্যান্সার জানার জন্য ব্ল্যাক ম্যাজিক হয়েছে হয়েছে হয়েছে, আমার সামনে ক্লায়েন্ট ব্ল্যাক ম্যাজিক কি হয়েছে, হ্যাঁ বেরোলো এই দা ডেভিল, তখন কি বলবেন? ক্লায়েন্টকে কি বলবেন? ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি না হয়নি? প্রথমে তো বের করেছিলেন এইটা, তো এইটা বের করার পরে তখন বললেন যে হলেও হতে পারে, কিন্তু সেইটা হলেও হতে পারে সেইটা কনফার্ম করার জন্য আবার আপনি কার্ড নিয়ে বের করলেন, তা তখন আবার এই দা ডেভিল বেরোলো। এবার আপনি আপনার ক্লায়েন্টকে কি বলবেন? যে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল? স্যার নো ক্লায়েন্ট কনফার্ম নো কার্ড হয়ে যাবো রয়েছে স্যার, তো, হয়েছে। এবার নো কার্ড থাকলে তো বলুন দিদি, ব্ল্যাক ম্যাজিক। নো নো কার্ড মানে? বলছি নো কার্ড মানে তো তাহলে তো মানে হয়নি স্যার, নাকি? একদম ঠিক বলেছেন, একদম খাঁটি সত্যি কথা বলেছেন, ঠিক, খুব সুন্দর পড়ছেন দিদি, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ দিব্যেন্দু বাবু কিছু বলছিলেন? একদম একদম রাইট রাইট, এইটা এইটা গুলিয়ে ফেলে মানুষ, দেখুন। হ্যাঁ, আবার আপনি যখন জিজ্ঞেস করছেন তখন তো আপনি ইয়েস নো কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করছেন, তাই এটা তো নো কার্ড। নো কার্ড মানে না, মানে ওর ব্ল্যাক ম্যাজিক হয়নি, বুঝতে পারলেন? যদি ইয়েস কার্ড অন্য কোনো পজিটিভ কার্ড হয়তো সেটা ইয়েস, সেটা যদি বেরোতো তাহলে তাকে বলে দিতেন হ্যাঁ আপনার ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কারণ ইয়েস নো কোশ্চেন অ্যান্সার যখন যেটা বেরোবে সেটাই হবে উত্তর। ঠিক আছে, চলুন তাহলে কি বলবেন স্যার? প্রসূনবাবু বলুন, যদি পুনরায় যদি আবার এই কার্ড বেরোয় ব্ল্যাক ম্যাজিক করার পরে, তখন কি বলবেন স্যার? প্রসূনবাবু বলুন, বা বিভু বাবু, কেউ যদি প্রশ্ন উত্তর দিতে পারেন বলুন, কি বলবেন? ব্ল্যাক ম্যাজিক হয়নি। বড় করে লেখা আছে নো কার্ড, মানে পজিটিভ ইয়েস কার্ড নয়, মানে ইউনিভার্স বলছে ওর মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়নি। আচ্ছা আচ্ছা বুঝতে পারলেন স্যার? আমাদের এই জায়গাগুলো আমাদের ঠিকঠাক প্ল্যানিং করে উত্তর দিতে হবে, নাহলে বিশাল বড় ভুল হয়ে যাবে, বুঝতে পারলেন? এই জায়গাগুলো আমাদের ঠিকঠাক মতো প্ল্যানিং করে উত্তর দিতে হবে। দেখুন বড় বড় করে লেখা আছে নো কার্ড, আপনার এই কার্ডই বেরিয়েছে, কিন্তু প্রশ্নটা আপনি কি করেছিলেন ইউনিভার্সের কাছে যে ওর মধ্যে কি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে? ইউনিভার্স বলছে নো, মানে উত্তর হবে নো। এটা যদি কোনো ইয়েস কার্ড বেরোতো তাহলে উত্তর হতো ইয়েস। এখানে আপনার প্রশ্নটা ছিল ইয়েস কিংবা নো। স্যার আমরা আচ্ছা, স্যার আমরা ব্যক্তি নেগেটিভিটির কথা ভেবেছি, আসলে কার্ড যে নো আছে এটা ভাবিনি। হ্যাঁ, যত নেগেটিভ কার্ড হয় নেগেটিভ কার্ড গুলো নোই হয়, ঠিক আছে? টোটাল 6খানা নো কার্ড আছে আমাদের এই 22টা আরকানার মধ্যে, 6খানা নো কার্ড আছে, ঠিক আছে? সেই 6খানা নো কার্ড একটুখানি মুখস্থ করে নেবেন, দা মুন, দা ডেভিল, ডেথ কার্ড, তারপরে না না না, আর কি কি কার্ড আমি নিজেই ভুলে যাচ্ছি। টোটাল 6খানা, আর একটা হচ্ছে মেবি কার্ড আছে। বাকিগুলো সব ইয়েস কার্ড, এবং একটা হচ্ছে মেবি কার্ড আছে, সেটা হচ্ছে জাস্টিস, সেটা হচ্ছে আপনার ওই 11 নম্বর কার্ড, সেটা মেবি। তখন আপনি ক্লায়েন্টকে যাইয়ে আবার উত্তরটা সঠিক জানার জন্য আপনি জেনে নিতে পারেন যে আহ, আমার ক্লায়েন্ট যে প্রশ্নটা করছে এটা কি হবে। এবারে আপনারা কিন্তু প্রশ্ন করার আগে কিন্তু ভেবেচিন্তে প্রশ্ন করবেন, আপনি এমন কিছু প্রশ্ন করবেন না যে প্রশ্নটা ইয়েস নো মানে কি দেবে সেটা বুঝতে পারবেন না, কারণ এখানে তো আপনি সিম্বল অনুযায়ী উত্তর বুঝবেন, তাই তো? এখন কেউ প্রশ্ন করছে, আপনি ধরুন কেউ ব্ল্যাক ম্যাজিকের জন্য এসেছে, এখন আপনি প্রশ্ন করছেন হে ইউনিভার্স আপনি বলুন আমার ক্লায়েন্টের মধ্যে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে না হয়নি, হয়েছে কি না হয়নি, হয়েছে না হয়নি, হয়েছে না হয়নি। এবারে ইয়েস কার্ড বেরোলো, কি বলবেন? কারণ আপনার প্রশ্নটাই ভুল, হয়েছে কি হয়নি এটা নয়, প্রশ্নটা হবে আমার ক্লায়েন্টের মধ্যে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, সেটা উত্তর হয় হ্যাঁ হবে নাহলে না হবে। মানে আপনি হ্যাঁ না দুটো প্রশ্ন একসঙ্গে করবেন না, বুঝতে পারলেন স্যার? আমি প্রশ্নটা ক্লিয়ার অমিতাদি, সুশীলবাবু? একদম। হ্যাঁ, হ্যাঁ, ধরুন ঠিক আছে। ধরুন বলবেন না যে আমার যে সামনে একটা ব্যক্তি, সামনের ক্লায়েন্ট, সে কি নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ না পজিটিভ, এরকম বলবেন না, তাহলে কার্ড কি দেখাবে?
আপনার প্রশ্ন হবে, আমার যে ক্লায়েন্ট সামনে বসে আছেন, ইনি কি পজিটিভ ব্যক্তি? হে এ ইউনিভার্স আপনি দেখান পজিটিভ ব্যক্তি, হে ইউনিভার্স আপনি দেখান। যদি ইয়েস বেরোয় তাহলে পজিটিভ, আর যদি নো কার্ড বেরোয় নেগেটিভ। প্রশ্ন কি করছেন সেটা কিন্তু আপনার ইন্টিউশন পাওয়ার দিয়ে সেটা কিন্তু আগে থেকে সিলেকশন করে নেবেন, পারলে লিখে নেবেন খাতায় যে আপনার ক্লায়েন্টের কি কি প্রশ্ন, মানে বেসিক মেজর প্রশ্ন, সেই মেজর প্রশ্নগুলো আপনি লিখে নেবেন। লিখে নিয়ে সেই প্রশ্নগুলো আপনি করার চেষ্টা করবেন। ঠিক আছে স্যার? এবারে দেখুন এখানে ডেভিলের চারিদিকে এই দুদিকে এরকমই সিং আছে, বুঝতে পারলেন? এই সিং দুটোর মানেটা হচ্ছে সে আপনার সেফটির দরকার। আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার প্রোটেকশনের দরকার আছে এই নেগেটিভিটি থেকে, নিজেকে হিল করুন, নিজের সাতটা চক্রকে করুন, নিজের দিকে খেয়াল করুন, নিজের সম্পর্কে খেয়াল করুন, যে জায়গাটা আটকে আছেন ওই জায়গা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনার পরামর্শ হবে লাইফ কোচ হিসাবে সেইটা, ঠিক আছে? যে আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সে যাই হোক, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আপনার লাইফে, আর দেখার দরকার নেই। ওইদিকে তাকিয়ে থাকলে আপনার আরো ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এবারে বেরিয়ে আসুন, বেরিয়ে আসার টাইম। এই কার্ড যদি বেরোয় আপনি বলবেন বেরিয়ে আসার টাইম। কারণ দেখুন চারিদিকে এই কার্ডের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, ডমিনেন্ট কালার কি? ডমিনেন্ট কালার হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাক। ব্ল্যাক মানে আমি কি বলেছিলাম? ব্ল্যাক মানে একদিকে আমি পাওয়ারও বলেছিলাম যেমন, আবার ব্ল্যাক মানে আমি নেগেটিভ এনার্জিও বলেছিলাম। তা যেহেতু এটা নেগেটিভ কার্ড, নিশ্চয়ই এখানে পাওয়ার বোঝাবে না, এখানে কি বুঝবে? নেগেটিভ এনার্জি বুঝবে, তাই তো? এত নেগেটিভ এনার্জি, এত নেগেটিভ এনার্জি, তার মধ্যে আশার আলো হচ্ছে এই দেখুন সাদা সাদা উইং এর মতো, ডানার মতো একটু একটু সাদা কালার দেখা যাচ্ছে। তার মানে কি, এত নেগেটিভিটির মধ্যেও আপনার একটুখানি আশার আলো হচ্ছে, একটু একটু নেগেটিভিটি পজিটিভিটি আছে, এখনো সুযোগ আছে। আপনি বেরিয়ে আসুন, আপনি আপনার পজিটিভ চিন্তার মধ্য দিয়ে নিজেকে হিল করুন, আপনি আপনার নিজেকে চেঞ্জ করুন, নিজের পজিশন থেকে বেরিয়ে এসে আপনি আবার নতুন ভাবে শুরু করার চেষ্টা করুন, প্ল্যানিং করুন। আপনার এই সিচুয়েশন পাল্টে যাবে। আর যদি এর মধ্যে পড়ে থাকেন তাহলে সিচুয়েশন পাল্টাবে না, আপনি শেষ হয়ে যাবে। এবারে এই কার্ড দিয়ে আরো একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডিকশন। অ্যাডিকশন কি বলবেন স্যার? ধরুন কেউ মদ মদ খায়, কেউ সিগারেট খায়, কেউ হয়তো চা 20 কাপ 30 কাপ খায়, হ্যাঁ, কারোর হয়তো মানে ভুলভাল গল্প করার অ্যাডিকশন, পরচর্চা করার অ্যাডিকশন, মানে যেটা যার সব থেকে বেশি টানে সেটাই হচ্ছে অ্যাডিকশন হিসেবেই দেখা হয়, অ্যাডিকশন হিসেবে দেখা হয়। এখন আমার কাছে একজন রিডিং করতে এসেছিল, হ্যাঁ, তার কাজ সবকিছু ভালো বেরোচ্ছে, সে বলছে ম্যাম দেখুন না, হ্যাঁ, লাইফে খালি কাজ আর কাজ আর টেনশন আর টেনশন, একটু দেখুন না কি ইয়ে। তার কার্ড যখন বেরোচ্ছে, হ্যাঁ, মানে ম্যাম বলছি আমার কাছে এসে বলছে, কার্ড যখন বেরোচ্ছে সব দেখছি যে ভালো 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 কার্ড বেরোচ্ছে। এবারে আমি তার প্রেজেন্ট লাইফে যখন দেখছি যে দ্য ডেভিল বেরিয়েছে, ডেভিল বেরিয়েছে, তখন আমি তাকে বললাম ও তো পজিটিভ ছেলে, হ্যাঁ, কিন্তু তাহলে ওকে আমি কি বলবো? এই ডেভিল কার্ড বেরিয়েছে, তাহলে আমি ধরে নেবো যে ওর মধ্যে কোনো অ্যাডিকশন আছে। আমি ওকে যখন বললাম যে তোমার মধ্যে কি কোনো অ্যাডিকশন আছে, সে প্রচন্ড রেগে গেল। রেগে বলে আপনার মনে হয় আমি কোনো নেশা ভান কিচ্ছু করি না, আমার দেখতে পাচ্ছেন না স্ক্রিনের গ্লো, আমি সিগারেট একটা বিড়ি বন্ধ খাই না, কোনোদিন ধরিনি, আর আপনি আমাকে বলছেন অ্যাডিকশন? আপনি ভুল কথা বলছেন। আমি বললাম শান্ত হন, ক্লিন হন, ঠান্ডা হন। হ্যাঁ, আমি বলছি আপনি নিশ্চয়ই যে কাজ করেন প্রচুর টেনশনের কাজ করেন। বলছে হ্যাঁ স্যার প্রচুর টেনশন, প্রচুর কাজ, মারাত্মক কাজ। আমি বললাম কটার সময় বেরোন? বলছে একদম মানে 6টা 6:30 7টার মধ্যে বেরিয়ে যেতে হয়, বেরিয়ে গিয়ে মোটামুটি 7:45 ট্রেন ধরি, তারপর অফিস পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে যায়। হ্যাঁ, 10টা থেকে কাজ শুরু হয়, অফিস থেকে বেরোতে বেরোতে 8:30 9টা বেজে যাচ্ছে, আবার বাড়ি আসতে আসতে 10:30 11টা বেজে যাচ্ছে। আমি বললাম তো অফিসের কাজকর্ম কি প্রচুর প্রেশার? বলছে হ্যাঁ প্রচুর প্রেশার। বলছে আমি বললাম বাড়িতে এসে ঘুম টুম হয়? বলছে না স্যার, সে ওই অফিসের চিন্তা করতে করতে মাঝরাত, তারপরে কখন ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলা ক্লান্ত শরীরে উঠি আবার যাই। তো তারপর বললাম
আচ্ছা, অফিসে যখন এই টেনশনের কাজ করেন, প্রচুর যখন প্রেসার আসে, তখন কি করেন? কি আর করবো স্যার, ওই একটুখানি রান্নাঘরে যাই, চা কফি যা থাকে খেতে আরম্ভ করি। তাহলে ক কাপ করে খান? বলে 25-30 কাপ হয়ে যায় স্যার, 25-30 কাপ করে হয়ে যায়। আর আপনি বলছেন, আমি বলছি যে 25-30 কাপ করে আপনি চা খাচ্ছেন পার ডে টেনশন কমানোর জন্য, আর আপনি বলছেন আপনার মধ্যে অ্যাডিকশন নেই। আপনি বলছেন আপনার মধ্যে অ্যাডিকশন নেই, তাহলে অ্যাডিকশন কাকে বলে? ইউনিভার্স বলছে এই অ্যাডিকশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, নাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। কি করে বেরিয়ে আসবো? বললাম যে এখন যে 30 কাপ খাচ্ছেন, চেষ্টা করুন প্রত্যেক দিন 2 থেকে 3 কাপ করে কমানোর, সচেতন ভাবে। এরকমই করতে করতে আজ থেকে 6 মাস পরে দেখবেন সারাদিনে 2 কাপ চা খাচ্ছে। ও চা খাচ্ছে মানে একটু একটু করে চিনি যাচ্ছে ওর শরীরের ভিতরে। চাটা কি খুব ভালো জিনিস? ঠিক আছে? তো এইরকমই ভাবে যে কোনো অ্যাডিকশনেরও ইন্ডিকেশন দেয়, যে কোনো অ্যাডিকশন। ঠিক আছে? সেটা সম্পর্কের অ্যাডিকশন হতে পারে, একটা ছেলে বা একটা মেয়ে একটা ধরছে আর একটা ছাড়ছে, হতে পারে। এরা হচ্ছে সাইকো পেশেন্ট, ভালোবাসা নিয়ে খেলা করে, হতে পারে। ওকে অমিতাদি, ঠিক আছে। বই পড়ার অ্যাডিকশন হতে পারে। আমার একজন আছে, আমার আহ, মানে বোনের নন্দাই, সে এত জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ মানে লেভেলের জ্ঞানী মানুষ। ও 10-12টা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে দিয়েছে। মেট্রো রেলেরও ইঞ্জিনিয়ারও ছিল। মানে আজকাল বাজারে চাকরি পায় না, আর সে চাকরি ধরেছে আর ছেড়েছে, মানে এতটাই ট্যালেন্টেড। ইন্টারভিউ বোর্ডে যারা থাকতো তারাও মানে সব সাধারণত ওরা মানে প্রচন্ড জ্ঞানী গুণী ব্যক্তি হয়, কিন্তু এতটাই পড়াশোনা করে, এতটাই পড়াশোনা করে, মানে জ্ঞানের সাগর বলা হয়। মানে ওই মানুষটার সামনে গেলে আপনি উঠতে পারবেন না, কি বিষয়ে ওর নলেজ নেই, সব জানে। তাই এটাও এক ধরনের অ্যাডিকশন। এখন সব চাকরি দিয়ে এখন টিউশনই করে, এবং সেটাও ওর ভালো মতো চলছে না। কেন বলুন তো? কারণ যাকে পড়াতে যায়, ও তাকে পড়াতে পড়াতে ওর ওঠে না, উঠতে চায় না, ভুলে যায় টাইম কটা হয়েছে, ভুলে যায়। পড়াতে যাচ্ছে তো যাচ্ছে, পড়িয়ে যাচ্ছে তো যাচ্ছে। এবারে ছাত্রছাত্রী বাড়ির লোক সহ্য করে এটা? ও ম্যাথামেটিক্স এর টিচার এবং ফিজিক্স নিয়ে ও পড়ায়, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স দেখে। ওর অঙ্ক, এই 11-12 এর অঙ্ক ওর এমন মুখস্থ, আপনি যাই অঙ্ক ওর করুন না কেন, ওর মুখে 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 বলে দেবে। মানে করে করে ওর এমন হ্যাবিট হয়ে গেছে। তো এটাও এক ধরনের অ্যাডিকশন। ওর গুরুদেব বলেছে আপনি বইয়ের ধারে বারে যাবেন না, ধারে কাছে যাবেন না। আপনি যদি এরকম মোটা মোটা বই 4-5টা দিয়ে দেন, দিয়ে 5-10 দিন পরে যান, ও বলে দেবে ওর পড়া শেষ হয়ে গেছে। যতক্ষণ না ওই বই শেষ হবে ও ওইখান থেকে উঠবে না, ও পটি পেলেও উঠবে না। মানে এইরকমই কন্ডিশনে মানে ও পড়ে থাকে, না খেয়ে না দিয়ে ওই কাপের পর কাপ চা খাবে আর ওই পড়তে থাকে। তো এইরকমই অ্যাডিকশন কোনো কিছুতেই ভালো না, কোনোদিন কিছুতে ভালো না। ঠিক আছে? এটার একটা লিমিট থাকা দরকার। তো এই কার্ডটা যে কোনো অ্যাডিকশনের ক্ষেত্রেও বোঝানো হচ্ছে। ঠিক আছে? এবারে আরেকটা হচ্ছে 16-17, হুম, দ্য টাওয়ার। এটাও একটা নেগেটিভ কার্ড। দেখুন ছবিটা কি বলছে। একটা বিল্ডিং, বিল্ডিং থেকে দুজন 2-4 জন লোক পড়ে যাচ্ছে। যারা পড়ছে দেখুন খুব সুন্দর সুন্দর ড্রেস, এবং মাথায় ক্রাউন ছিল, সে ক্রাউনটা উপরে আছে। হ্যাঁ, মানে রাজা রাজরাদের মতো ড্রেস, সেইগুলো উপর থেকে একদম পুরো বিল্ডিং থেকে ভেঙে নিচের দিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কি বোঝাচ্ছে এখানে? এখানে বলছে যে আপনি এখন খুব ভালো সিচুয়েশনে আছেন, খুব ভালো সিচুয়েশনে আছেন, কিন্তু আপনার কিছু কিছু দিকে খেয়াল রাখা উচিত।
যে কার্ড বেরোবে সেই কার্ড অনুযায়ী আপনি তাকে বলবেন, বলার পরে তাকে বলবেন এই ব্যাড হ্যাবিটের জন্য বা এই সিচুয়েশন যদি আপনি হিল না করেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনি ওই রাজপ্রাসাদ থেকে একদম ফুটপাতে এসে নেমে পড়বেন। আপনি রাজপ্রাসাদ থেকে পুরো ফুটপাতে নেমে পড়বেন, সেই সিচুয়েশন আপনার জীবনে চলে আসবে। সুতরাং বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। এই কার্ডটা সেটাই বলছে, মানে এর জীবনে সবকিছু ছিল, সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, সমস্ত কিছু, মানে রাজপ্রাসাদ থেকে ভেঙে পড়ছে, কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ মাত্র ও একদম ফুটপাতে এসে পড়বে। এটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, যে কোনো রিলেশনের ক্ষেত্রে হতে পারে, আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুতে হতে পারে। যারা ওই 11th 9, তাই তো, 9/11 যে আমেরিকার যে টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল, ওখানে যারা কাজ করতো তারা কি ভাবতে পেরেছিল যে 1 মিনিট পরে আমাদের মৃত্যু হবে? হঠাৎ মাত্র যা হয়েছে, হঠাৎ মাত্র হয়েছে, তাই তো, এবং হঠাৎ মাত্র সবকিছু শেষ হয়ে গেছে। এই কার্ডটা সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এবারে এখানে একটা জিনিস কি দেখুন, ভেরি ব্যাড সিচুয়েশন। এই কার্ডটা বলছে যে একদম আপনার, হ্যাঁ, খুব মানে আপনি শক হয়ে পড়বেন এবং আপনার খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আপনি পড়বেন। ঠিক আছে, এবং এই কার্ডটা একটা খুব ভালো জিনিস বলছে, যেটা হচ্ছে দেখুন, যে কোনো বিল্ডিং যদি মাঝ থেকে ভেঙে যায়, তাহলে সে বিল্ডিংটা আবার কি করতে হয়? মাঝ থেকে ধরুন ভেঙে পড়লো, আবার কি করতে হয়? নতুন আবার অর্থ খরচ করে, সময় নষ্ট করে সে বিল্ডিংটা আবার নিচ থেকে পুরো ভেঙে পরিষ্কার করে তবে না আবার নতুন বিল্ডিং তৈরি করতে হয়, তাই তো? সেটা একটা সময় সাপেক্ষ, মানে আরো বিপদ, আরো প্রবলেম, মানে ওই খারাপ সিচুয়েশন আরো বেশ কিছুদিন আপনার কাটাতে হবে। আর পুরো বিল্ডিংটা যদি ভেঙে একদম গোড়া থেকে উপরে পড়ে যায়, তাহলে কি হবে? আপনি খুব তাড়াতাড়ি আবার নতুন কিছু শুরু করতে পারবেন, মানে ওই বিল্ডিং তৈরি করতে পারবেন, তাই তো? সেটাই হয়েছে। তো এখানে কাঠটা, এই বিল্ডিংটা দেখুন গোড়ায় থেকে উপরে পড়ছে, ভেঙে পড়ছে, মানে এটাই হচ্ছে যে আপনার যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, যতই আপনি সাডেন শক হন না কেন, কিন্তু ওই সিচুয়েশন আপনার যেমন তাড়াতাড়ি এসছিল আপনার জীবনে, ঠিক তেমনি তাড়াতাড়ি আপনার জীবন থেকে ওই সিচুয়েশন চলে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন, মানে ওই সিচুয়েশন আপনার জীবনে বেশি দিন থাকবে না। এবারে এই সিচুয়েশনটা কিন্তু আমাদের, আপনাদের শরীর খারাপের দিক থেকেও হতে পারে। ধরুন কেউ দুরারোগ্য একটা ব্যাধিতে আক্রান্ত হয়েছে, হ্যাঁ, আপনি তাকে রিডিং করছেন, তো বলুন স্যার, আহ, বলুন, ইউনিভার্সকে প্রশ্ন করছেন, আমার যিনি ক্লায়েন্ট, এ এই যে দুরারোগ্য, এর ফিউচার দেখান, এর ফিউচার দেখান, এর ফিউচার লাইফ দেখান, ফিউচার লাইফ দেখান, ফিউচার লাইফ দেখান, এই কার্ডটা বেরিয়েছে। এবার প্রেজেন্ট লাইফে দেখলেন, প্রেজেন্ট লাইফে এমন একটা কার্ড বেরিয়েছিল যে কার্ডে দেখা যাচ্ছে যে ও দুরারোগ্য ব্যাধিতে অলরেডি ও আক্রান্ত হয়ে আছে, সেই জন্য আপনাকে রিডিং করতে এসছে। এবার ফিউচার লাইফে এই কার্ডটা বেরিয়েছে, তার মানেটা আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার দুরারোগ্য ব্যাধি এসছে ঠিক কথা, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনি আবার নতুন করে সবকিছু আপনার নিজের জীবন শুরু করতে পারবেন। মানে কি, এর গোড়ায় থেকে উপরে পড়ছে, মানে এর সমস্যাটা গোড়ায় থেকে ভেঙে পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আপনার নতুন করে আবার আপনি রিস্টার্ট করতে পারবেন আপনার জীবনে। আপনার জীবনে কোনো প্রবলেম আসবে না, রিস্টার্ট, আবার আপনার জীবনে নতুন করে রিস্টার্ট করতে পারবেন। এটা সেটাই এটা বলছে, বুঝতে পারলেন? এটা হচ্ছে সেটাই বলছে, মানে যে কোনো মুহূর্তে সাডেনলি আপনার জীবনে ঘটতে পারে। এবং যে কোনো কার্ড, আমি বলেছি, যে কোনো কার্ড যখন বেরোবে, সেটা 5 থেকে 6 মাস মিনিমাম তার ভ্যালিড থাকে, অর্থাৎ 5-6 মাস আপনাকে সাবধানে চলতে হবে। আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, আমরা যারা রেকি করি, আমরা তো সবসময় বডি চার্জ করি, 7টা চক্র হিল করি, সুতরাং আমাদের জীবনে কোনো সমস্যা চট করে আসবে না, নিশ্চিন্তে থাকুন। আমাদের যা কিছু সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে হিল হয়ে যাবে, যা কিছু সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে হিল হয়ে যাবে। আমরা পড়ছি ক্লায়েন্টের জন্য, এবং আপনার যদি কোনোদিন আপনি কুড়েমির জন্য বা কাজের ব্যস্ততার জন্য রেকি করা বন্ধ করে দেন,
নিজের জন্য বের করবেন, তখন সেই অনুযায়ী আপনি আপনার নিজের গাইডলাইন পেয়ে যাবেন, নিজের গাইডলাইন পেয়ে যাবেন, সেই অনুযায়ী নিজেকে চলবেন। প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনি কার্ড বের করবেন, 1 মিনিট লাগবে। যে ইউনিভার্স, আপনি বলুন আজকের দিন আমার কেমন যাবে, আজকের দিনটা আমার কেমন যাবে, আপনি বলুন আজকের দিনটা আমার কেমন যাবে, একটা কার্ড বের করলেন। আপনি ইউনিভার্সকে আবার বললেন, ইউনিভার্স আর একটু ডিটেল দেখান, আজকের আমার দিন কেমন যাবে, আজকের আমার দিন কেমন যাবে, আজকের আমার দিন কেমন যাবে, আজকের আমার দিন কেমন যাবে। আর একটা কার্ড বেরোলেন, আর একটা কার্ড, এরকম 2-3টে কার্ড বেরোবেন, বের করবেন, দেখবেন আজকের দিন আপনার কেমন যাবে, পুরো দিনের সিনারি আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি কোনো কাজ, শুভ কাজে বেরোবে কি বেরোবেন না, সেটা আপনি ঠিক বুঝে যাবেন। যদি এই কার্ড বেরোয়, তাহলে কোনো শুভ কাজে আর ওই দিন বেরোবেন না, ওই কাজ হবে না। আর এই দা ডেভিল কার্ড যদি বেরোয়, ওই দিন কোনো শুভ কাজে যাবেন না। ঠিক আছে? এখন ইয়েস নো কার্ডে যদি এই কার্ড বেরোয়, তাহলে এটা কিন্তু নো বলছে, এটা কিন্তু নো কার্ড। তাহলে আপনাকে কি বলছে, কোনো কাজ ধরুন করার জন্য বলছেন, যে আমি কি ওখানে যাব, এখন নো বেরোলো মানে যাবেন না। হ্যাঁ, এখন আপনি জিজ্ঞেস করলেন কি ওখানে কি আমার আমার কি ওই কাজটা কি হবে, সেখানে এখানে নো কার্ড মানে নো কার্ডই হবে। বুঝতে পারলেন? সেই অনুযায়ী নো, ইয়েস নোতে নো, নো উত্তর হবে। সব থেকে কোনো কাজ করার আগে ইয়েস নো কোশ্চেন অ্যান্সারটা জেনে নেওয়াটাই সব থেকে বেস্ট হবে। তাই তো? ঠিক আছে? এবার হচ্ছে দা স্টার। কি সুশীল বাবু বেরিয়ে যাবেন নাকি, অন্য ক্লাসে জয়েন করবেন নাকি স্যার? 9টা বাজলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি কালকের ইয়েটা দেখে নেবেন যদি কোর্স করেন। ওই কালকে যে রেকর্ডটা আছে, ওই রেকর্ডটা পুরো কোর্সের ডিটেলস দেওয়া আছে লাস্টের দিকে, দেখে নেবেন। ঠিক আছে? যদি করেন, ও তো রেকর্ড, আমার তো ক্লাসে রেকর্ড পেয়ে যাবেন। যদি করেন জানিয়ে দেবেন। ঠিক আছে? আজকের মধ্যে জানিয়ে দেবেন। এবারে হচ্ছে দা স্টার। হুম, এটা হচ্ছে দা স্টার, আজ বা কালকে জানিয়ে দেবেন, তাহলেই হবে। এটা হচ্ছে দা স্টার। দা স্টার মানেটা কি? এটা ইয়েস কার্ড। দেখুন, এখানে বডিটা হচ্ছে ক্লথ নেই, জামা কাপড় নেই, তাই তো? মানে কি পিওর এনার্জি। তাই তো? আমি কি বলেছিলাম, যে জামা কাপড় না থাকলে সেটা পিওর এনার্জি বোঝানো হয়, অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট সে পিওর এনার্জি ক্লায়েন্ট। কিন্তু এখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছে, যে ও একটা পুকুরের জলের মধ্যে এক পা দিয়েছে, এবং পুকুরের পাড়ের মধ্যে আরেকটা পা, এবং ও উপরে একটা ঘটি দিয়ে বা বাটি দিয়ে যা হোক কিছু দিয়ে একটা জল ঢালছে, আবার জলের মধ্যেও জল ঢালছে। এরকম কোন ছেলে থাকে ভাই, জলের মধ্যে, পুকুরের জলে আবার জল ঢালে? আমরা জল তুলি নদীর জলে, নদীতে, নদীতে কে জল ঢালতে যায়? মানে আমাদের ওয়েস্টেজ জল, পায়খানা বাথরুমের জল বা ড্রেনের জল যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বালতি করে বা ঘটি করে জল কে ঢালতে যায়? তাই না? তাহলে এখানে কি বোঝাচ্ছে? জল মানে কি স্যার বলেছিলাম? জল মানে ওয়াটার। ওয়াটার কি বলেছিলাম? ওয়াটার এলিমেন্ট মানে কি? ইমোশনাল। তাই ইমোশন, তো? ইমোশন। ইমোশনাল। এখানে দেখুন, ইমোশনাল, এখানে কালো কালো চারিদিকে ইয়ে পড়ে আছে, মানে কি ইমোশনাল ও ডিসব্যালেন্স। তাহলে কি করছে? ও দু হাতে দুটো জল নিয়ে একটা পুকুরে ঢালছে, একটা এদিকে ঢালছে, তার মানেটা কি? ও যে ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে আছে, সেটাকে ও ব্যালেন্স করার চেষ্টা করছে। বুঝতে পারলেন স্যার? মানে আপনার যে ক্লায়েন্ট আপনার সামনে বসে আছে, সে ইমোশনালি ব্যালেন্স করার চেষ্টা করছে, সবকিছু ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, এবং ওই ব্যক্তি প্রচন্ড পজিটিভ মাইন্ডের লোক। দেখুন, ওর মাথার মধ্যে ইয়েলো কালারের চুল। আর ইয়েলো কথার অর্থ কি? ইয়েলো কালারের মানেটা কি? আমি বলেছিলাম পজিটিভনেস, পজিটিভ, পজিটিভ কালার, ডিভাইন কালার বলেছিলাম। মানে কি? এ খুব পজিটিভ মাইন্ডের লোক। কিন্তু তারপরেও দেখুন, ওর যে গ্রাউন্ডের মধ্যে পা দিয়ে আছে, সে গ্রাউন্ডটা পুরো গ্রিন কালার, তো ঠিক কথা। কিন্তু গ্রিন কালার থাকলে আমরা কি বলেছিলাম, যে ওর শরীরের মধ্যে ও হিলিং নিচ্ছে, বা হিলিং কাউকে জরুর প্রয়োজন আছে, সেটা বোঝাতো। তাই তো? এখানে দেখুন, এখানে এই যে গ্রিন কালারের উপরে কালো 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 ছোপ 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 ছোপ, তার মানেটা কি? ওর হিলিং এর প্রয়োজন আছে, ওর শরীরে হিলিং এর প্রয়োজন আছে।
এই গ্রিন কালারের উপরে কালো কালো ছোপ দেওয়া মানে ওর হিলিং এর প্রয়োজন আছে। এই কালো ছোপ যদি না থাকতো তাহলে কি বলতাম, যে ওর হিলিং অলরেডি হচ্ছে। এ এ ছেলেটা হিলিং করে, সেটা হিলিং যে কোনো উপায়ে করতে পারে। সে তার মেডিটেশনের মধ্য দিয়ে করতে পারে, সে তার উইল পাওয়ারের মধ্য দিয়ে করতে পারে, রেকি এনার্জি দিয়ে করতে পারে, বা অন্য কোনো হিলিং মডালিটি ইউজ করে সে এনার্জি নিতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু যদি শুধু অনলি গ্রিন থাকতো তাহলে ও হিলিং নেয় বা পজিটিভ মাইন্ডেড ছেলে। কিন্তু যেহেতু এটা কালো কালো ছোপ ছোপ আছে, তার মানে ওর শরীরে হিলিং এর প্রয়োজন আছে, তাই তো? এবারে দেখুন স্যার, পিছনে একটা বিশাল বড় একটা স্টার দেখা যাচ্ছে, ইয়েলো কালারের স্টার। এই স্টারটার মানেটা হচ্ছে যে ওর লাইফে ও কিন্তু স্টার হওয়ার সম্ভাবনা প্রবল। মানে ওর লাইফে ও কিন্তু স্টার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ও যাই কাজে হাত দিক না কেন, সেই কাজে ও যদি মনোযোগ সহকারে করে, তাহলে কিন্তু ও সাকসেস পাবে, ওর নাম হবে, যশ হবে, জহরত হবে, সবকিছু পাবে ও। নাম, যশ, সম্মান সবকিছু পাবে। ও একটা বিগ স্টার হবে, সেই স্টার বোঝাচ্ছে দেখুন এখানে। কিন্তু তারপরে দেখুন স্যার, এখানে হোয়াইট কালারের 7টা স্টার আছে। ঠিক আছে সুশীলবাবু, আপনি লিভ করুন স্যার, আপনি ইয়ে করে নেবেন। হ্যাঁ, আপনি রেকর্ডিং ভিডিও দেখে নেবেন। 7টা দেখুন হোয়াইট কালারের স্টার আছে এখানে, হোয়াইট কালারের স্টার আছে। এবং সেই হোয়াইট কালারের স্টার গুলো দেখুন ডিসব্যালেন্স অবস্থায়, মানে এদিক সেদিক ছড়ানো ছেটানো, কোনো সাজানো গোছানো অবস্থায় নেই। তার মানেটা কি বলছে, আমাদের কোনো জিনিস যখন 7টা করে দেখায়, তখন সেটাকে আমরা আমাদের 7 চক্রের সঙ্গে তুলনা করি, 7টা চক্রের সঙ্গে তুলনা করি স্যার। তার মানেটা কি, এই 7টা চক্র ওর এদিক সেদিক এলোমেলো হয়ে আছে, তার মানেটা হচ্ছে এটাই যে ওই ব্যক্তির 7টা চক্র ডিসব্যালেন্স হয়ে আছে। ওর 7টা চক্রের হিলিং এর প্রয়োজন, ডিসব্যালেন্স হয়ে আছে। বুঝতে পারলেন স্যার? এবারে দেখুন, ওর সামনে এইখানটা একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, দেখুন পাহাড়টা কি কালারে, ব্রাউন কালারে। ব্রাউন কালার মানে কি বলেছিলাম, প্র্যাকটিক্যাল, লজিক্যাল, গ্রাউন্ডেড। তাই তো? আমাদের মাটির কালার কি কালার হয়, কেউ যখন ড্রয়িং করে কালার দেয়, মাটির কালার সাধারণত কি কালার দেয়, ব্রাউন কালার দেয় না? তাই এখানে এই পাহাড়ের মধ্যে, পাহাড় মানে কি, পাহাড় মানে ওর বাধা বিপত্তি, তাই তো, সেইগুলো বোঝায়। আমি বলেছিলাম সিম্বল ক্লাসে। তো এখানে ওই পাহাড়টা ব্রাউন কালার মানে ওর যা জীবনে বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তি ও প্র্যাকটিক্যাল লজিক্যাল চিন্তা ভাবনার মধ্য দিয়ে, ও গ্রাউন্ডেড চিন্তা ভাবনার মধ্য দিয়ে ও সেগুলোকে অনায়াসে অতিক্রম করে যেতে পারবে। বুঝতে পারলেন স্যার? এবারে দেখুন পিছনে, ওর ঠিক পিছনে একটা গাছ আছে, এবং গাছের উপরে একটা পাখি বসে আছে, তাই তো? একটা পাখি বসে আছে দেখুন। পাখি বসে থাকা মানেটা কি, পাখি বসে থাকা মানে ওর লাইফে ওর যে স্বাধীনতা, পাখি কি করে, ও তো স্বাধীন, ওর কোনো দেশ নেই, কোনো বেড়া নেই। ওর নিজের মতো করে যেদিকে মন যায় সেদিকে ঘুরে বেড়ায়, ডানা মেলে উড়ে বেড়ায়, তাই তো? পাখা মেলে উড়ে বেড়ায়, তাই তো? ও হচ্ছে স্বাধীন, যেখানে খুশি যা খুশিও করতে পারে, নিজের মতো করে করতে পারে। যখন পাখিটা বসে আছে, ডানা ওর ওড়া নেই, বসে আছে, তার মানেটা কি, এ যে কাজটা করবে, এই ব্যক্তি যে কাজটা করবে, সেই কাজে ওর কোনো স্বাধীনতা থাকবে না, ওর কোনো স্বাধীনতা থাকবে না। ঠিক আছে? ওর সেই স্বাধীনতা বিহীন ভাবে ওর সেই কাজটা করে যেতে হবে। ঠিক আছে? কিন্তু এই ব্যক্তির তারপরেও ওর জীবনে নাম, যশ, সাকসেস, ফেম সবকিছু হবে। তাহলে আপনি অ্যাজ এ লাইফ কোচ হিসাবে আপনি আপনার ক্লায়েন্টকে কি বলবেন, যে আপনি আপনার নিজেকে হিলিং করুন,
আপনি নিজেকে আপনার সাতটা চক্রকে ব্যালেন্স করার চেষ্টা করুন, তাহলে আপনি আপনার নির্দিষ্ট সাকসেস পথে আপনি পৌঁছাতে পারবেন। আপনি আপনার যে লাইফে যে স্টার হওয়ার সম্ভাবনা, এবারে স্টার কথাটা বলার দরকার নেই, আপনি তার সিচুয়েশন অনুযায়ী ওই কথাটা বলতে পারেন। আপনি বলবেন আপনি আপনার কেরিয়ারের চরম সীমানায় পৌঁছাতে পারবেন, চরম লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন যদি আপনি হিলিং করেন, নিজের ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে হিল করেন, নিজের সাতটা চক্রকে ব্যালেন্স করেন, নিজের ইমোশনালকে যদি ব্যালেন্স করে চলেন। ঠিক আছে স্যার, এই কার্ড বুঝেছেন? আর যদি ইয়েস নো কোশ্চেন অ্যান্সার জানার থাকলে যদি এই কার্ড বেরোয় তাহলে সেটা উত্তর হবে ইয়েস। এটা ইয়েস কার্ড, ইয়েস উত্তর হবে। ঠিক আছে, বুঝে গেছেন? এই কার্ডটা ওভারঅল কিন্তু একটা পজিটিভ ভাইবস এর কার্ড ওভারঅল। ঠিক আছে, কারণ দেখুন এখানে ও কিন্তু সাতটা চক্র ও কিন্তু হিলিং করছে, প্লাস ও কিন্তু নেগেটিভ এনার্জি ও কিন্তু ব্যালেন্স করছে, ইমোশনাল ব্যালেন্স করছে, এবং ও প্র্যাকটিক্যাল বান্দা, প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ও সমস্ত চিন্তা ভাবনাকে ও সলভ করে দিচ্ছে, তাই তো? তো ওভারঅল এটা একটা পজিটিভ কার্ড। ঠিক আছে, চলুন। আর আমাদের রণজয় বাবু আজ সারাক্ষণ ভিডিও অফ, ভিডিও অন করুন। এর পরের কার্ড, ওই কার্ড সম্পর্কে বুঝে গেছেন? আর কোনো কোশ্চেন আছে দ্য স্টার সম্পর্কে? নেই তো? এবারে দেখুন দা মুন, 18 নম্বর। 18 নম্বরে দা মুন, এখানে কি দেখাচ্ছে দেখুন, এটা কিন্তু একটা ডিফিকাল্ট সিচুয়েশন ক্লায়েন্টের মধ্যে চলে এসেছে। আপনি আগের কার্ডে কি বলেছিলেন যে আপনার সাতটা চক্রকে ব্যালেন্স করুন, সাতটা চক্রকে হিলিং করুন, নাহলে আপনার বিপদ হতে পারে। ঠিক আছে, আপনার কাজে বাধা আসতে পারে। এখন আপনার ক্লায়েন্ট সেটা শুনলো না, তখন কি হবে? ওর জীবনে এইরকমই গ্রহণময় জীবন চলে আসবে। গ্রহণ দেখুন, চন্দ্রগ্রহণ লেগেছে, তা চন্দ্রগ্রহণ যখন আবার কি, এটা কি স্যাড মোমেন্ট, ক্যারেক্টারটা কি ড্রয়িং করে দেখুন, দেখুন স্যাড মোমেন্ট, মানে ওর লাইফে দুঃখ চলে আসবে এবং গ্রহণ চলে আসবে, গ্রহণ লেগে গেছে ওর লাইফে। ঠিক আছে, সেটাই বোঝানোর চেষ্টা করছে। এবং দেখুন চাঁদ থেকে অশ্রু জলের মতো অশ্রু জল ঝরে পড়ছে। ঠিক আছে, অশ্রু জল ঝরে পড়ছে। ঠিক আছে, এবারে নিচে থেকে দেখুন দুটো ক্যারেক্টার ওকে বলছে যে কাঁদিস না, তোর এখনো সময় আছে, তুই নিজেকে চেঞ্জ কর, তুই নিজেকে চেঞ্জ কর। কিন্তু ও কি করছে? ও কেঁদে যাচ্ছে, কারণ ওর মধ্যে গ্রহণ লেগে গেছে, ও হিল করেনি, ও নিজেকে ঠিক করেনি, ওর ইমোশনাল সম্পূর্ণভাবে ডিসব্যালেন্স হয়ে গেছে, ও ব্যালেন্স করেনি। ইমোশনাল ডিসব্যালেন্স কি করে বুঝবেন স্যার? দেখুন এই ছবিটার মধ্যে নিচের দিকেও জল আছে, এবং ওই চাঁদের ওই দিকে আরো বড় বড় ঢেউয়ের মতো জল আছে। দেখুন, তা বড় বড় ঢেউ মানে কি? ওর জীবনে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, বিশাল বড় আঘাত, বিশাল বড়, সেটা ইমোশনালি, ইমোশনালি আপস অ্যান্ড ডাউন ওর লাইফে সব সময় ঘটে চলেছে। ঠিক আছে, ও পুরোপুরি ডিসব্যালেন্স হয়ে গেছে। দেখুন এখানে সাতটা পাথর চোখে আসবে, এইদিকে দেখুন 1 2 3 4 5 6টা, একদিকে হচ্ছে 6টা পাথর, আর একটা বাঁদিকে দেখুন একটা পাথর আছে। মানে কি এখানেও বলছে যে আপনার সাতটা চক্র ডিসব্যালেন্স হয়ে আছে। আপনি যদি আগেই আপনার কথা শুনতেন, ইউনিভার্সের কথা শুনতেন, তাহলে আপনার লাইফে এই টাফ সিচুয়েশন আসতো না, আপনার লাইফে খুব ভালো সিচুয়েশন আসতো। কিন্তু দেখুন এখানেও সেই একই কথাই বলছে, যখন কোনো সাতটা জিনিস থাকবে তখন সেটা আমাদের সাতটা চক্রের সঙ্গে তুলনা করবেন। সাতটা স্টার থাকুক, সাতটা পাথর থাকুক, বা সাতটা যে কোনো জিনিস গুনে গুনে যদি সাতটা থাকে, এবং সেটা যদি সিরিয়াল ওয়াইজ না থাকে, এই যদি এলোমেলো ছড়ানো ছিটানো থাকে, তার মানে ও সাতটা চক্রই ডিসব্যালেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, সেটাই বোঝাচ্ছে দেখুন। এবং ওর জীবনের পথ দেখুন, ওর জীবনের পথ, ওর যে লাইফের পথ, সেই লাইফের পথ তো দেখা যাচ্ছে, একটা রাস্তা দেখা যাচ্ছে দেখুন, সে রাস্তাটা যেতে 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 মাঝ রাস্তায় আবার বন্ধ হয়ে গেছে। মানে ও দিশাহীন হয়ে পড়েছে, কোন রাস্তায় যাবে, কি করবে ও কিছুই ভেবে পাচ্ছে না, ও ফুল কিনারা খুঁজে পাচ্ছে না।
দেখুন মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, এবং সেই রাস্তাটাও কিন্তু সহজ নয়। এই রাস্তাটাও ওর কাঁটাযুক্ত রাস্তা। কারণ কি দেখুন, এই রাস্তায় একটা কালো বিছা আছে, স্করপিও আছে। দেখুন স্করপিও কি আমরা ভয় পাই না যে বাবা কে কামড়ে নেবে, তাই তো? আমরা ভয় পাই, মানে কি কালো বিছা যে কোনো মুহূর্তে ওকে দংশন করতে পারে। মানে কি ওর এই পথটাও সুগম নয়, ভালো নয়। ওর এই পথটার মধ্যেও স্ট্রাগেল আছে, পথটার মধ্যেও প্রবলেম আছে। সুতরাং আপনি অ্যাজ এ লাইফ কোচ হিসাবে ওকে কি বলবেন, যে ভাই তুমি 7টা চক্র হিলিং করুন, নিজের ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন, নিজের ইনটিউশন পাওয়ারটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন। আপনার এখন যে সিচুয়েশন এসছে সেই সিচুয়েশন থেকে আপনি অতি সহজে বেরিয়ে যাবেন, এবং ইমোশনালকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর যদি ইমোশনালকে যদি কন্ট্রোল করার না চেষ্টা করেন, তাহলে আপনি আপনার লাইফে আরো অতল জলে তলিয়ে যাবেন। কেন বলছেন স্যার খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন? দেখুন গ্রহণ কতক্ষণ হয় স্যার? 1 ঘন্টা 2 ঘন্টা। চন্দ্রগ্রহণ কতক্ষণ হয়? 1 ঘন্টা 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়, তাই তো? তারপরে ঠিক ওই চন্দ্রগ্রহণ কেটে যায়, কেটে যায়। তাহলে কতক্ষণ হয়? কিছুক্ষণের জন্য। তাহলে কি এখানে মানেটা হচ্ছে যে আপনার এই খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে, যদি আপনি নিজেকে হিলিং করেন, নিজের 7টা চক্র ব্যালেন্স করেন। কিভাবে রিডিং করতে হয় বুঝতে পারছেন? আপনার যদি কালার সিম্বল এবং ছবিগুলো ছবির মতো করে আপনার মাথার মধ্যে গেঁথে নেন, তাহলে যে কোনো কার্ড যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি অনায়াসে বলে দিতে পারবেন তার স্টোরিগুলো। ঠিক আছে? এবারে দেখুন ওই জলের মধ্যে দুটো পিলার দেখা যাচ্ছে। দেখুন দুটো শক্তপোক্ত পিলার দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে আপনার ইয়ের পিলার, সিমেন্টের পিলার। এবারে দুটো পিলার যখন থাকে আমরা কি বলি? চয়েস, অপশন। তোমার জীবনে চয়েস আসবে, অপশনও আসবে, তুমি সেগুলো নেওয়ার চেষ্টা করো। এবং কংক্রিটের মানে কি বলেছিলাম, স্টেবিলিটিও বলেছিলাম। তার মানে তুমি যদি এই ইমোশনাল থেকে যদি বেরিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার লাইফে স্টেবিলিটিও আসবে, এই ডিফিকাল্ট পিরিয়ড তুমি কাটিয়ে উঠতে পারবে। সুতরাং নিজেকে হিল করুন, নিজের ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে বৃদ্ধি করুন, নিজের উইল পাওয়ারটাকে বাড়ানোর চেষ্টা করুন। সেটা এই কার্ড বেরোচ্ছে। এবং ইয়েস নো হিসাবে যদি এই কার্ডকে প্রশ্ন করার পরে এই কার্ড যদি বেরোয়, তাহলে সেটা নো কার্ড হিসাবে আসবে, সেটা হবে নো কার্ড। ঠিক আছে? বুঝতে পেরেছেন এই কার্ড সম্পর্কে দা মূল? আর কোনো প্রয়োজন আছে? আমার তো রেকর্ডেড ভিডিও দিয়ে দিচ্ছে, আমি তো প্রত্যেকদিনই দিয়ে দিচ্ছি। আজকে লাস্ট ডে, আজকেরও ভিডিও পেয়ে যাবেন। তাহলে পেয়ে গেছেন। এবারে দেখুন এই কার্ডে কি বলেছিলাম, যে 7টা চক্র হিলিং করুন, আপনি স্ট্রং পজিশনে চলে যাবেন, আপনার লাইফে স্টেবিলিটি আসবে, আপনার জীবনে গ্রহণ কেটে যাবে, আপনার লাইফে যে টাফ সিচুয়েশন আছে সেই টাফ সিচুয়েশন কেটে যাবে। আপনি লাইফ কোচ, আপনার কথা আপনার ক্লায়েন্ট শুনে নিয়েছে, শুনে নেওয়ার পরে দেখুন এইরকমই একটা কার্ড বেরিয়ে গেছে। এবারে ওর লাইফে সব থেকে একটা পজিটিভ এনার্জির কার্ড বেরিয়ে গেছে, দা সান। 9 × 1 = 10। 10 মানে কি? 1 আর 0 যোগ করলে কি হয়? 1। এক, একের কার সংখ্যা? আমাদের সানের সংখ্যা, সূর্যের সংখ্যা। সূর্য কি সব থেকে হাইয়েস্ট এবং পাওয়ারফুল এনার্জি, যার জন্য এই পৃথিবী চলছে, তাই তো? সেই কার্ড আপনার বেরিয়েছে। দেখুন এই কার্ডের মধ্যে আপনার একটা সাদা ঘোড়ার মধ্যে একটা বাচ্চা ছেলে বসে আছে। তার মানেটা কি? বাচ্চাদের এনার্জি কিরকম হয়? ইনফ্যান্ট বেবিদের এনার্জি কিরকম হয়? সবসময় হাই এনার্জি, তাই তো? বাচ্চাদের এনার্জি দেখবেন সবসময় হাই, সবসময় হাই পজিটিভ এনার্জি হয়, তাই তো? ওদের ক্লান্তি বোধ কিছুতে আসে না। এবং তার সাথে সাথে দেখুন ওর লাইফে পিছনে দেখুন অনেক সূর্যমুখী চারা, এই গাছ এবং ফুল দেখা যাচ্ছে। তার মানেটা কি? গাছ আমি কি বলেছিলাম? লাইফে গ্রোথ আর গ্রোথ, গ্রোথ আর গ্রোথ, তাই তো? তার সঙ্গে সঙ্গে সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল মানে ওর লাইফে এই যে
সব থেকে পাওয়ারফুল এনার্জি, সূর্যের এনার্জিটাকে তো সব থেকে পাওয়ারফুল এনার্জি বলা হচ্ছে। সেই পাওয়ারফুল এনার্জি দ্বারা ওর জীবনের সব থেকে বেশি হাইয়েস্ট যে গ্রোথটা ও সেটা হাসিল করতে পারবে। ঠিক আছে? এবং ওর পিছনে দেখুন কংক্রিটের ওয়াল বানানো। তার মানেটা হচ্ছে এটাই, আপনি আপনার লাইফে এমন ভাবে আপনি আপনার লাইফের সিচুয়েশনটা এই মুহূর্তে চলে এসছে, হ্যাঁ, আপনার স্ট্রাকচার বা আপনার যে কেরিয়ার একদম স্ট্রং পজিশনে চলে গেছে, আপনি বিল্ডিং খাড়া করে ফেলেছেন, পিছনে দেওয়াল খাড়া করে ফেলেছেন, আপনার আর কোনো বিপদ আপদ আপনার মধ্যে আসবে না চট করে, কারণ আপনি বাউন্ডারি দিয়ে ফেলেছেন শুধু অ্যাবান্ডেন্স আর অ্যাবান্ডেন্স। এবং দেখুন এটা মিড ডে একটা সান, সূর্য দেখাচ্ছে, বড় মিড ডে সূর্য। মিড ডে সূর্য মানে কি? হাইস্ট এনার্জি। সানসেট এবং সানরাইজ নয়, সানরাইজ এবং সানসেট নয়। সানসেট মানে শেষ হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, সানরাইজ মানে শুরু হচ্ছে, সেটা নয়। মিড ডে, মিড ডে সান মানেটা কি? মানে আপনি আপনার কেরিয়ারের একদম সর্বোচ্চ লেভেলে আছেন, মধ্য গগনে আছেন, আপনার লাইফে এখন শুধুই অ্যাবান্ডেন্স অ্যাবান্ডেন্স অ্যাবান্ডেন্স। এবারে শুধু অ্যাবান্ডেন্স এর ক্ষেত্রে নয়, এটা যদি কেউ সম্পর্কের হিলিং করতে আসে, রিডিং করতে আসে, সম্পর্কের ক্ষেত্রে বলবেন। যদি অন্য যে কোনো রিডিং করতে এলে সেই রিডিংটাই আপনি বলবেন, সেই অনুযায়ী আপনি কথা বলবেন। যে কার্ডটা হচ্ছে সেটাই বোঝানো হচ্ছে। মানে কেয়ার ফ্রি হিসাবে আপনি আপনার লাইফটাকে কাটাতে পারবেন, কোনো দুশ্চিন্তা আর আপনার লাইফে আসবে না। কেয়ার ফ্রি হিসাবে আপনি কাটাতে পারবেন এবং নতুন নতুন শুরুও করতে পারবেন। যা কিছু আপনার নতুন প্ল্যানিং আসবে এবং আপনি সঠিক প্ল্যান করে আপনি এগোতে পারবেন, সেটাই এখানে বোঝাচ্ছে। ঠিক আছে? দ্য সান এবং ইয়েস নো কোশ্চেন যদি করেন, সেক্ষেত্রে যদি এই কার্ড বেরোয় তাহলে ইয়েস কার্ড হবে। ঠিক আছে? এবারে দেখুন দ্য সান ছিল, এবারে দেখুন দ্য জাজমেন্ট এসছে। জাজমেন্ট হচ্ছে, দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখুন অনেকগুলো কফিন আছে। কফিনে কি থাকে বিভুবাবু? কেউ মারা গেলে কফিনের মধ্যে দিয়ে তাকে সমাধিস্থ করা হয়, তাই তো? সে কফিনের মধ্যে থাকে। এবারে দেখা যাচ্ছে সে কফিনের মধ্যে থেকে দেহগুলো উঠে, অর্থাৎ ডেড বডি গুলো উঠে উপরের দিকে এরকম করে হাফ ইত্তেস করে তাকিয়ে আছে উপরের দিকে। এর মানেটা কি? এর মানেটা কি বলছে? এর মানেটা হচ্ছে যে আপনি আপনার পাস্ট লাইফে বা পাস্ট জীবনে বা এই জীবনের পাস্টে আপনার লাইফে এমন কোনো সিচুয়েশন ঘটেছিল, এমন কোনো ঘটনা ঘটেছিল যে ঘটনা থেকে আপনি এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারছেন না। সেই ঘটনা আপনাকে প্রতিনিয়ত আপনাকে বাধা সৃষ্টি করছে, আপনার মনকে আরো বিষাদাকার করে তুলছে, আপনার মনকে আরো বিস্ময় করে তুলছে। আপনি আপনার লাইফের জীবনের প্রতি আপনি মনোসংযোগ করতে পারছেন না, আপনি নিজেকে নিজে প্রতি আরো ভেঙে পড়ছেন, সেটা এটাই বোঝাচ্ছে। অর্থাৎ পাস্টের যে ট্রমা বা পাস্টের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন। কেন বেরিয়ে আসার চেষ্টা করবেন কথাটা বলবেন? এখানে দেখুন, এখানে উপরে একটা অ্যাঞ্জেল আছেন, গার্ডিয়ান অ্যাঞ্জেল উপর থেকে, হ্যাঁ, একটা বাঁশি মানে ভেপু বাঁশি টাইপের কিছু একটা বলছে, যে মুখে দিয়ে, যে বলে না যে আগেকার দিনে পোস্টমাস্টার বা কেউ কোনো কিছু ইয়ে থাকে, অ্যানাউন্সমেন্ট থাকলে, হ্যাঁ, পাড়ায় এরকমই টিন বা এরকম ভেপুবাসী বাজিয়ে বাজিয়ে বলতে বলতে যেত, শোনো শোনো গ্রামবাসী, শোনো, এই এই সমাচার আছে বা এই নিউজ আছে। তো এখানে আপনার এই অ্যাঞ্জেল এদেরকে বলছে যে আপনারা শুনুন, আপনারা আপনাদের পাস্ট লাইফ থেকে বেরিয়ে আসুন, আপনাদের পাস্ট ট্রমা থেকে বেরিয়ে আসুন, আপনাদের পাস্ট যে ঘটনা প্রবাহ, পাস্ট যে দুঃখের ঘটনা সিচুয়েশন, সেগুলো থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে হিল করুন। এখানে ইউনিভার্স সেটা আপনাকে বলছে।
যদি হিল করেন, যদি আপনি আপনার ফার্স্ট ট্রমা থেকে বেরিয়ে আসেন, যদি আপনার ওই ঘটনা প্রবাহ থেকে আপনি যদি বেরিয়ে আসেন, তাহলে আপনার জীবনে আবার গ্রোথ হতে শুরু করবে। আপনার লাইফে আবার আপনি নতুন ভাবে বাঁচতে পারবেন। কেন বলছেন স্যার? দেখুন, এখানে ডান দিকে সবার লাস্টে একটা মহিলার ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা এরকম ভাবে দাঁড়িয়ে আছে এবং ইউনিভার্স অর্থাৎ অ্যাঞ্জেল সে আশীর্বাদ দিচ্ছে, তার কথাটা সে কিছু বলছে, তার কথাটা এই মহিলাটা শুনে নিয়েছে। দেখুন, কালো কালো একটা বার্তা আসছে, সেই বার্তাটাও রিসিভ করে নিয়েছে, সেটা বোঝাচ্ছে। এবং রিসিভ করার পরে ওর দেখুন মাথার মধ্যে ইয়েলো কালারের কালার দেখা যাচ্ছে, মানে কি ওর পজিটিভ চিন্তা ভাবনা আসতে শুরু করে দিয়েছে, ও এখন হিল হতে শুরু করে দিয়েছে। আর যারা ইউনিভার্সের কথা শুনছে না, তারা এখনো পিছনেই পড়ে আছে। বুঝতে পারছেন এই কথাটার অর্থ? বুঝতে পারছেন স্যার? এখানে এখানে ডেড বডি গুলো এই কফিন থেকে উপরে উঠেছে, তার মানে এখানে আপনি রিডিং যখন করবেন ডেড বডি উদাহরণ দেবেন না। এখানে মানেটা হচ্ছে এটাই, আপনার ক্লায়েন্টের পাস্টের যে খারাপ ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনা থেকে ইউনিভার্স বলছে যে তোমরা বেরিয়ে আসো, সেগুলো নিয়ে সব সময় পড়ে থাকবেন না, চিন্তা করবেন না, যা ঘটেছে ঘটেছে, ছেড়ে দাও, পাস্ট ইজ পাস্ট। আমরা বলি না, একটা সম্পর্ক ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সেই যন্ত্রণা তাকে কাতরাচ্ছে, এখনো পর্যন্ত তার মনে এলে ডুগরে ডুগরে কাঁদছে। তাই এই কার্ড বেরোলো, তখন তাকে আপনি কি বলবেন? যে আপনার পাস্ট তাকে ভুলতে হবে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ইউনিভার্স আপনাকে সেটাই বলছে। নিজেকে হিল করুন, নিজের উইল পাওয়ার বাড়ান, নিজেকে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখুন, তাহলে আপনি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারবেন। আপনার লাইফে আবার ইয়ে আসবে, নতুন সকাল আসবে। ঠিক আছে? আর যদি না কথা শোনেন, যদি না ইউনিভার্সের কথা শোনেন, তাহলে দেখুন এখানে বড় একটা প্লাস সাইন দেওয়া আছে এবং সেটা রেড কালারে। তাই তো? প্লাস সাইন কি বোঝায়? প্লাস সাইন আমাদের শরীর স্বাস্থ্যকে বোঝায়, তাই তো? আগেকার দিনে দেখবেন ডাক্তারের সাইনে এই প্লাস সাইনই ইউজ করা হতো। এবং রেড কালার আমরা কি বলেছিলাম? পাওয়ার বলেছিলাম। আবার রেড কালার মানে ডেঞ্জারও বলেছিলাম, তাই তো? কোন কোথায় কিভাবে ব্যবহার হবে সেটা আপনাকে সেইভাবে ইউজ করতে হবে। এখানে দেখুন, এখানে যেহেতু কার্ডটা এরকমই পাস্ট লাইফ ট্রমার মধ্যে দিয়ে যে যাচ্ছে, তার মানে এখানে আপনার এই রেড কালারটা পাওয়ার হবে না, এখানে রেড কালারটা ডেঞ্জার হিসেবে প্রত্যক্ষ হবে। অর্থাৎ ভাই, আপনি আপনার রিডিং কে ক্লায়েন্টকে বলবেন যে আপনি কথা শুনুন, ইউনিভার্স আপনাকে বলছে আপনার ওই পাস্ট সিচুয়েশন থেকে, পাস্টের দুঃখের ঘটনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে নিজে হিলিং করতে হবে, ইউনিভার্স সেটা বলছে। আর যদি ইউনিভার্সের কথা না শুনে চলেন, তাহলে আপনার লাইফে বড় কোনো স্বাস্থ্য স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আপনার লাইফে স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা করতে হবে, মানে ইয়ে করতে হবে, সাবধান হতে হবে। যে কোনো ধরনের বড় কিছু আপনার লাইফে করতে পারে, মানে স্বাস্থ্য সংক্রান্ত, আপনি অসুস্থ হয়ে পড়তে পারে। সুতরাং ইউনিভার্সের কথা শুনুন, সেটা এটাই বলছে। ঠিক আছে? এবারে দেখুন, এর সামনে বরফের পাহাড় দেখা যাচ্ছে। বরফের পাওয়ার কি? বরফের পাওয়ার সব কাজ কি? বরফ সবসময় গলে, গলে কি হয়? জল হয়। এবারে বরফ যত গলবে তত জল আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি যদি ইউনিভার্সের কথা না শোনো, তাহলে ওই জায়গায় তুমি আটকে থাকবে, এবং আটকে থাকলে ওই জলেই ডুবে, মানে তুমি ওই ইমোশনালে ডুবে তুমি আস্তে আস্তে তোমার জীবন শেষ হতে থাকবে, তোমার জীবন আরো খারাপ পর্যায়ে চলে যাবে। বুঝতে পারলেন স্যার? বরফ মানে কি? বরফের কাজ কি? সবসময় গুলে যায় না, গুলে গিয়ে সে প্রবাহমান নদীতে পরিণত হয়, তাই তো? নদী হয়। তা সেইটা যদি আপনি পাস্ট লাইফে আপনার পাশেই বরফ আছে, বরফের পাওয়ার আছে, আপনি যদি ওই জায়গাটায় যদি আটকে থাকেন, তাহলে তো বরফের জল গুলতে 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 আপনি সেই জলের মধ্যে ডুবেই এমনিতে চলে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এই কার্ডও যদি আপনার ইয়েস নো কোশ্চেন করতে করতে যদি এই কার্ড বেরোয়, তাহলে উত্তর হবে ইয়েস। ঠিক আছে? এবারে
মেজর আরকানার সব থেকে লাস্ট কার্ড, দ্য ওয়ার্ল্ড, সব থেকে পজিটিভ কার্ড, সব থেকে কমপ্লিশনের কার্ড। হুম। অমিতাদি বিবাহ কি হলো? শুধু ওই কথাই বোঝাচ্ছিল, হ্যাঁ, কার্মিক এন্ডিং। জাগতিক শক্তি। আপনি ইউনিভার্সের কথা শুনেছেন বা অ্যাঞ্জেলের কথা শুনেছেন বা আমাদের কি বলে মহাজাগতিক এর কথা শুনেছেন। সে যাই হোক, কথা শোনার পরে আপনার সাতটা চক্র হিলিং হয়ে গেছে, আপনি পজিটিভ চিন্তা করতে শুরু করেছেন, আপনি আপনার যে সব থেকে টাফ সিচুয়েশন ছিল সেই টাফ সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। বেরিয়ে আসার পরে আপনি আপনার লাইফে আপনার এইরকমই একটা দ্য কমপ্লিশনের কার্ড আপনি পেয়েছেন। এনার্জি, হাই এনার্জি, সব থেকে বেশি হাই এনার্জির কার্ড আপনি পেয়ে গেছেন। এই এনার্জির কার্ডটা কি দেখাচ্ছে? একটা লেডি ক্যারেক্টার, সে দেখুন দুই হাতে দুটো ডান্ডা নিয়ে নাচছে, দুই হাতে দুটো ডান্ডা নিয়ে নাচছে। তার মানেটা কি? ওর জীবন এখন খুব আনন্দে ভরপুর। এবং কিসের উপরে নাচছে দেখুন, একটা একটা হচ্ছে রোপ, মানে এটা হচ্ছে আপনার একটা হচ্ছে সবুজ সবুজ পাতার রোপ, ঠিক আছে? সবুজ পাতা আমরা কি 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 বলি? সবুজ পাতা হচ্ছে এনার্জি, পজিটিভ এনার্জি এবং গ্রোথ, তাই তো? মানে ওর গ্রোথ সর্বোচ্চ, পিছনে সামনে পিছনে উপরে সব জায়গায় ওর সর্বোচ্চ এই গ্রোথ আর গ্রোথ, গ্রোথ আর গ্রোথ। মানে ওর লাইফে যেদিকেই তাকাচ্ছে ও সব কিছুতেই সাকসেস পাচ্ছে, সব কিছুতে ও সাকসেস পাচ্ছে। সেই পরিস্থিতিতে ও চলে এসছে। এবং এখানে বলছে কার্মিক ওয়ার্ক ওভার, মানে কার্মিক আপনার শেষ হয়ে গেছে, কার্মিক এখন শুধু আপনার পজিটিভ। কারণ কি বলুন, এর আগে আমাদের একটা কার্ড ছিল, যে কার্ডটা দেখুন আপনাদের দেখিয়েছিলাম। ও দাঁড়া, আগে একটা কার্ড আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে? দাঁড়া, আগের দিনে মনে হচ্ছে আমি দেখিয়েছিলাম। এক মিনিট, দ্য দাঁড়া, হুইল অফ ওই ফরচুন। কার্ডটা বের করি। এই দ্য হুইল অফ ফরচুন, দ্য হুইল অফ ফরচুনটা দেখতে পাচ্ছেন দিদি, অমিতাদি, স্যার, বিভুবাবু, প্রসন্নবাবু, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ। এবারে পরিষ্কার। এই দ্য হ্যাঁ, হুইল অফ পরিষ্কার দেখতে ফরচুনে, পাচ্ছি। হ্যাঁ, হুইল অফ ফরচুনে দেখুন চারটে ক্যারেক্টার। আমি এখানে কি বলেছিলাম, যে আপনি যে কর্ম করছেন সেই কর্মটা এখানে লেখা হচ্ছে এবং সেই কর্ম অনুযায়ী আপনাকে ফল দেওয়ার জন্য উপরে একজন অ্যাঞ্জেল এবং একটা ঈগল। ঈগল মানে স্পিরিচুয়াল ক্যারেক্টার, মানে ইউনিভার্স, সেই ফল দেওয়ার জন্য আপনার ওখানে বসে আছে, যে আপনি যে কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী আপনাকে ফল দেবে, তাই তো? দ্য হুইল অফ ফরচুন সব থেকে ভালো কার্ড ছিল। এবারে এখানে কি বলছে, এখানে দেখুন ওই একই ক্যারেক্টার, চারটে ক্যারেক্টার, উপরে সে অ্যাঞ্জেল, এখানে সেই ঈগল, এখানে সেই সিংহ, এদিকে যে কোনো একটা বুল ক্যারেক্টার। বুল মানে কি? স্ট্রং, তাই তো? স্ট্রং ক্যারেক্টার। হ্যাঁ, এরা কি করছে? এরা চুপচাপ বসে আছে, এদের আর কোনো কাজ নেই। এরা কোনো লেখালেখি করছে? কোনো লেখালেখি করছে না। কিছু পড়ছে? কিছু পড়ছে না। তার মানেটা কি? এর কার্মিক কাজ এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর কার্মিক ওয়ার্ক ওভার হয়ে গেছে, এর কার্মিক সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মানে আপনার লাইফে যা কিছু প্রবলেম, যা কিছু সমস্যা, সব কিছু শেষ। এখন শুধুই গ্রোথ আর গ্রোথ, গ্রোথ আর গ্রোথ। সব থেকে ভালো কার্ড হচ্ছে এইটা, দ্য মেজর আরকানার সব থেকে লাস্ট কার্ড, 21 কার্ড, দ্য ওয়ার্ল্ড। এবং পিছনের আকাশ দেখুন, পুরো শুধুই নীল, শুধুই নীল, আর কিচ্ছু নেই, কোনো ছোঁয়াছুঁয়ি কিচ্ছু নেই। মানে আপনার লাইফ জিন্নালালা, আপনি যেদিকেই তাকাচ্ছেন, যা করছেন, সব কিছুতে শুধু গ্রোথ আর গ্রোথ। বুঝতে পারলেন? নেক্সট চ্যাপ্টার ওপেন্স, গোলস অ্যাচিভড। আপনি নিজের গোলকে আপনি অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে কার্ড ছিল। 22টা মেজর আরকানার কার্ড হচ্ছে শেষ হয়ে গেল। এবারে আপনাদের
রিডিং। এবারে মন দিয়ে শুনুন, এবারে এই রিডিংটা দেখুন। এবারে আমাদের কিভাবে আপনারা স্প্রেড করবেন সেই স্প্রেড গুলো দেখানো হবে, ঠিক আছে? এটা একটুখানি মন দিয়ে দেখুন, ঠিক আছে? এই রিডিংটা আমি ছবি তুলে রেখেছি, একটা সিম্পল রিডিং আপনি মেজর আরকানা দিয়ে করতে পারবেন, তাই তো? কি আছে এখানে? এখানে দেখুন, পাস্ট প্রেজেন্ট 22টা কার্ড দিয়েই বের করেছি। পাস্ট বের করেছি, তারপর প্রেজেন্ট বের করেছি, তারপর ফিউচার বের করেছি। হ্যাঁ, ধরুন আপনার সামনে আপনার ক্লায়েন্ট এসছে, বা নিজেরটা নিজেই বের করতে পারেন। হ্যাঁ, আপনি বললেন বিভু সাহার এই লাইফের পাস্ট লাইফ দেখাও, এই ইউনিভার্স বিভু সাহার এই লাইফের পাস্ট লাইফটা দেখাও। এখানে আপনি যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার নাম নেবেন। আমি হনুমানজিকে ভালোবাসি, আমি হনুমানজির নাম নিই। আপনি যে কোনো দেবতার নাম নিতে পারেন। আমি বলি, এ হনুমানজি, বিভু সাহার এই জীবনের পাস্ট লাইফটা দেখাও। বলবেন না বিভু সাহার পাস্ট লাইফ দেখান। বিভু সাহার পাস্ট লাইফ মানে আপনার আত্মার যদি বয়স হাজারটা, মানে 1000 বছর হয়, মানে কত হাজার যে জন্ম হয়েছে। এখানে বুঝতে পারছেন ঝর্ণাদি? এখানে হচ্ছে পাস্ট লাইফ মানে কিন্তু আপনার এই জীবনের পাস্ট লাইফ। অর্থাৎ আপনার যদি এখন 34 বছর বয়স হয়, আপনার আজকের কি বার? আজকের হচ্ছে ফ্রাইডে, তাই তো? এই ফ্রাইডের আগে অর্থাৎ বৃহস্পতিবার গতকাল যেটা চলে গেছে, সেই দিন থেকে আপনার 0 ডেজ পর্যন্ত, অর্থাৎ আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন সেই দিন থেকে আজকের ডেট পর্যন্ত এই যে 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 লাইফটা আপনি স্পেন্ড করে এসেছেন সেই লাইফটার কথা বলা হচ্ছে পাস্ট লাইফ। পাস্ট লাইফ মানে আগের জীবন না, গত লাইফের নয়। শুধু পাস্ট লাইফ যদি আপনি বলেন যে ঝর্ণা কীর্তনিয়ার পাস্ট লাইফ দেখা, পাস্ট লাইফ দেখা, পাস্ট লাইফ, কোন পাস্ট লাইফে নিয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কারণ একটা পরমাত্মার বা একটা আত্মার বা আদি সত্তার কত জনম, কত লক্ষ কোটি জনম নিয়ে তবে সে আজকের এসছে সে তো জানেন না। আপনি মানব জীবন হতে পারে, কত জীবন হতে পারে। মানব জীবনের আগে প্রাণীজ জীবন, জলজ জীবন পার করে এসেছেন, উদ্ভিদ জীবন পার করে এসেছেন, পশুর জীবন পার করে এসেছেন। তা কোন পাস্ট লাইফে নিয়ে যাবে আপনি তো নিজেও জানবেন না, তাই না? সুতরাং বলবেন এই জীবনের পাস্ট লাইফটা নিয়ে যাও। বললে তবে কিন্তু কার্ডটা ঠিকঠাক বেরোবে, নাহলে কিন্তু রিডিং ভুল হয়ে যাবে। এই জিনিসটা দিব্যেন্দু বাবু খুব মাথায় করে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন। রণজয় বাবু, বুঝতে পেরেছেন আশা করি। চলুন, ছিল তার ঠিক নেই আপনার, এবারে কোন লাইফে আপনাকে নিয়ে যাবে তাও ঠিক নেই। সুতরাং প্রশ্নটাকে ঠিক রাখবেন। আপনি প্রশ্নটা কি রাখবেন? যে এই লাইফের পাস্ট লাইফ, তার মানেটা হচ্ছে এইটা, বিভু বাবু আপনার যদি প্রেজেন্ট বয়স 43 বছর হয়, অর্থাৎ 40 বছর বয়স হতে পারে, আপনার 20 বছর বয়সে আপনি কিরকম আপনার সিচুয়েশন ছিল সেইটা বলছে। মানে আপনি যেটা ফেলে এসছেন ওই 0 to 42 ইয়ার্স পর্যন্ত আপনি যে বয়সটা ফেলে এসছেন এই লাইফে, প্রেজেন্ট লাইফের পাস্ট লাইফটা, সেটাই এখানে বোঝানো হচ্ছে। সেই লাইফটা এখানে বের করবে, বেরিয়ে আসবে। বুঝতে পারলেন? এবারে আপনি ইউনিভার্সকে বলবেন, হে হনুমানজি, বিভু সাহার প্রেজেন্ট লাইফ দেখান, বিভু সাহার প্রেজেন্ট লাইফ দেখান, বিভু সাহার প্রেজেন্ট লাইফ দেখান, বিভু সাহার প্রেজেন্ট লাইফ দেখান। ধরুন এইটা বেরোলো, কি বেরোলো? দা লাভার্স। ফার্স্টে কি বেরিয়েছে? দা স্টার, তাই তো? এবারে আপনি বললেন, হে ইউনিভার্স, বিভু সাহার ফিউচার লাইফ দেখান, অমুক ব্যক্তির ফিউচার লাইফ দেখান, অমুক ব্যক্তির ফিউচার লাইফ দেখান, অমুক ব্যক্তির ফিউচার লাইফ দেখান। পরে উপরের একটা কার্ড নিয়ে বের করলেন, দা জাজমেন্ট বেরোলো। ক্লিয়ার? এবারে আপনার ধরুন এখানে ধরুন ভালো ভালো কার্ড বেরিয়েছে, আপনার যদি প্রেজেন্ট লাইফে একটু খারাপ কার্ড বেরোতো আপনি আরেকটা প্রেজেন্ট কার্ড বের করতেই পারতেন, যে ইউনিভার্স প্রেজেন্ট লাইফে আমার কি সিচুয়েশন, আরেকটু ডিটেলিং আপনি দেখান, আরেকটু ডিটেলিং আপনি দেখান, প্রেজেন্ট লাইফের আরেকটু ডিটেলিং আপনি দেখান, আরেকটু ডিটেলিং দেখান, বলে আরেকটা কার্ড বের করতে পারেন। কিন্তু সব সময় সফল করবেন কিন্তু ওই 22টা কার্ড দিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে একটাই ডেক, দুটো তিনটে ডেক তো নেই। তা কি করবেন? যখন যে কার্ডটা পাবেন সেই কার্ডটা খাতায় লিখে নেবেন। বুঝতে পারলেন? প্রশ্নটা আগে খাতায় লিখে নেবেন এবং কার্ডটা খাতায় লিখে নেবেন, কারণ আপনার কাছে একটা ডেক মনে থাকবে। বুঝতে পেরেছেন এখানে কি বলতে চাইছে? এখানে হচ্ছে কারণ আপনি তো একটা কার্ড নিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, তা সেখানে যদি আপনার ধরুন এই পাস্টে 10 স্টার বেরিয়েছে,
প্রেজেন্টে দা লাভার্স বেরিয়েছে এবং ফিউচারে আপনার জাজমেন্ট বেরিয়েছে, ঠিক আছে? তা ওই কার্ডগুলো যদি আপনি সামনে বিছিয়ে রেখে দেন, তাহলে তার পরের প্রশ্নটা আপনি যখন নিচ্ছেন তখন তো ওই 3টে কার্ড মিসিং। তাহলে তো 22টা কার্ড দিয়ে তো আপনার তার ইয়ে হচ্ছে না, মানে রিডিংটা হচ্ছে না। বুঝতে পারলেন ঝর্ণাদি? এই কারণে দুখানা ডেকের প্রয়োজন হয়। বুঝতে পারলেন? তাহলে আপনি কি করবেন, যতক্ষণ না আপনার দুখানা ডেক আসছে ততক্ষণ কি করবেন, আপনি একটা খাতা পেন নেবেন, লিখে নিয়ে পাস্ট লাইফের যে কোশ্চেন করেছেন আপনি তো জানেন, সেটা পাস্টের জন্য কি কার্ড বেরিয়েছে সেইটা লিখে দেবেন, প্রেজেন্টের জন্য কি কার্ড বেরিয়েছে সেটা লিখে দেবেন। এই করে করে সমস্ত কার্ড বের করে নেবেন, আগে বের করে নিয়ে এবারে লেখা হয়ে গেছে কি কি কার্ড, এবারে সেই কার্ডটা এবারে আপনি ওই টেবিলের উপরে সাজাবেন, ঠিক আছে? পরে যখন রিডিংটা হয়ে যাবে পরে এইরকমই টেবিলের উপরে কার্ডগুলো সাজিয়ে নেবেন, সাজিয়ে নিয়ে তারপরে আপনি নিজেকে স্টোরি টেলিংটা বলুন, তারপরে কি কি বেরিয়েছে সেই কার্ড অনুযায়ী স্টোরি টেলিংটা হবে, ঠিক আছে? চলুন, দেখবে না তো কোন কার্ড কিসে বেরোচ্ছে, লিখে নিলেন, লিখে নিয়ে সবার লাস্টে প্রশ্ন নেওয়া হয়ে গেল, সবার লাস্টে এবারে কার্ডটা কি করবেন, কোন কার্ড কোথায় বেরিয়েছিল সেই কার্ড সেরকম ভাবে সাজিয়ে দেবেন। বুঝতে পারলেন? এবারে একটা কার্ড যদি দুবার বেরোয়, তা আপনার কাছে তো একটাই ডেক, একটাই কার্ড দুবার বেরোলে কোথায় রাখবেন? তখন কি করবেন, ওই পাশে লিখে নেবেন যে এই জায়গায় দুটো এই কার্ডটাও আছে, মানে আপনার মনে থাকা নিয়ে কথা। বুঝতে পারলেন? এবারে পাস্ট প্রেজেন্ট ফিউচার বেরোলো, এবারে ফিউচারে ধরুন খারাপ কিছু বেরিয়েছে, হ্যাঁ, খারাপ কিছু ঘটনা বেরিয়েছে, হ্যাঁ, আপনি এবারে ইউনিভার্সকে বললেন হে 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 হনুমানজি, অমুক ব্যক্তির ফিউচারের কারণটা দেখান, ফিউচারের কারণটা দেখান, ফিউচারের যে কন্ডিশন হচ্ছে ওর কারণ কি, ওর কারণ কি, ওর কারণ কি আপনি দেখান, ওর কারণ কি আপনি দেখান, কজ দেখান, কজ দেখান, কজ দেখান, বলে আপনি আর একটা কার্ড বের করলেন, বের করলে দেখলেন এখানে এসছে দ্য ডেভিল, একটু আগে যেটা বের করলাম পড়ালাম আপনাদের, দ্য ডেভিল বেরিয়েছে। এবারে আপনি বলবেন যে এবারে ওর সলিউশন দেখান, এবারে সলিউশনের দুটো কার্ড বেরিয়েছে, একটা হচ্ছে ফরচুন, দ্য হুইল অফ ফরচুন, আর একটা হচ্ছে জাজমেন্ট, তাই তো? এবার আপনি রিডিংটা কিভাবে করবেন বলুন, 22টা আরকানা তো পড়ানো হয়ে গেছে, এবার রিডিংটা করুন, এই কার্ডের রিডিংটা বলুন। আপনার সামনে একজন ক্লায়েন্ট আছে, আপনারা তিনজন এক এক করে রিডিংটা করুন, বলুন। প্রথমে প্রসূন বাবু বলুন, তারপরে আমি বিভু বাবু দেবো, ধরবো, অমিতা দি ধরবো, বলুন আপনার সামনে। কোনটা কোনটা বলুন? হ্যাঁ বলুন স্যার। প্রথম স্যার আরেকবার প্রশ্নটা করুন একবার। এই যে কার্ডটা বেরিয়েছে পাস্ট প্রেজেন্ট ফিউচার বেরিয়েছেন, ফিউচারে যেটা বেরিয়েছে সে ফিউচারে যে কারণটা, সে কারণটা আপনি বের করেছেন এই কজ হিসাবে, আপনার এই দ্য ডেভিল বেরিয়েছে, ডেভিল কার্ড। এবারে আপনার সলিউশন, আপনি বলেছেন হে ইউনিভার্স বা হে হনুমানজি, এই ব্যক্তির ফিউচারে যেটা বেরিয়েছে এর সলিউশন কি, এর সলিউশন কি, ফিউচারের সলিউশন কি আপনি দেখান, সলিউশন কি আপনি দেখান। এবার সলিউশনে এই দুটো কার্ড বেরিয়েছে, দ্য হুইল অফ ফরচুন এবং দ্য জাজমেন্ট, বলুন রিডিং করুন। আচ্ছা স্যার, ওই ব্যক্তিকে অনেক বেশি প্রথমে আধ্যাত্মিকতার কিভাবে বলবেন, প্রথমে ওর ফিউচার পাস্টটা বলবেন, প্রথমে পাস্টটা বলবেন, পাস্টের গল্পটা ওর ওই কার্ডে যা আছে সেই গল্পটা আপনি বলে দেবেন, বলে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে প্রেজেন্টে আসবেন, যে এবারে বলবেন যে স্যার আপনার প্রেজেন্টে এই 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 ঘটনা চলছে, তারপরে বলবেন যে আপনার ফিউচারে এই হতে পারে, ঠিক আছে? এই জাজমেন্টের কার্ডের ঘটনাগুলো বলবেন, তারপরে বলবেন যদি না এই কথা শোনেন আপনার তাহলে এই ডেভিলের মতো কন্ডিশন আসতে পারে, আচ্ছা তারপরে যদি আপনি ওইটা শুনে নেন তাহলে আপনার ফিউচারে সলিউশনে এইগুলো বলেছে, মানে আপনার এইগুলো হতে পারে, দা হুইল অফ ফরচুন এবং আপনার দা জাজমেন্ট, বলুন। এবারে ডিটেল রিডিং দিন আপনি আমাকে, আমি একটা ওভারঅল একটা হিংস দিলাম, আপনি এবারে ডিটেল রিডিং দিন, আমি তিনজনের থেকে আলাদা আলাদা করে জানবো, হ্যাঁ। এবারে আমি তারপরে সবার লাস্টে আমি নিজে বলবো, বললে তাহলে কি হবে স্যার, আপনারা যখন নিজেরা বের করবেন তখন আপনাদের যে কনফিউশন সেই কনফিউশনটা দূর হয়ে যাবে এবং নিজেদের যে ইয়েটা মানে ক্ষমতাটা, সে ক্ষমতাটা বৃদ্ধি পাবে, ইনার স্ট্রেংথটা। সে ঠিক আছে স্যার, আর প্রথম দিন তো একটু বুঝতে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছে। বলুন না, ওই তো রিডিং তো ভুল আপনারা হলেও করিনি অসুবিধা স্যার, নেই, ভুল হলেও অসুবিধা নেই, এর আগে বলুন তো স্যার। রিডিং করিনি স্যার।
আচ্ছা, ওই শুনতে ওই হবে। ব্যক্তির যে হলো মানসিক হলো অস্থিরতা, হ্যাঁ ওই ব্যক্তির যে মানসিক অস্থিরতা এবং আহ মানে ওনার চক্রের অবস্থা খারাপ, সেই জন্য মানে অতীতে যেটা আহ, যে কার্ডে যেটা দেখাচ্ছে এবং প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে, আগে প্রেজেন্ট অতীতটা সিচুয়েশন বলে নি আগে অতীতটা বলে নি অতীতটা বললাম, ওনার মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন উনি। আচ্ছা মানসিক অস্থিরতা এবং চক্র চক্র ডিসব্যালেন্স হয়ে আছে ওনার। আচ্ছা ওনার চক্রগুলোকে ব্যালেন্সিং করতে হবে আচ্ছা এবং উম, এবং এই অবস্থায় আছেন এবং মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন, কিন্তু ওনার সম্ভাবনা প্রবল, উনি একজন ভবিষ্যতে একজন স্টার হতে পারেন। হুম। আচ্ছা, কিন্তু ওনার এই সমস্ত অসুবিধার জন্য সেই জায়গায় অ্যাচিভ করতে পারছেন না প্রেজেন্ট কন্ডিশনে। ওনার ওনার গন্ডগোল হয়ে গেল না স্যার? অ্যাওয়ার্কিনিং এর জন্য একটু গন্ডগোল হ্যাঁ হয়ে গেল বলুন, না স্যার? হ্যাঁ বলুন বলুন। একটু গন্ডগোল হয়ে গেল না স্যার? এখানে দেখুন, আপনি প্রেজেন্টের কার্ডটা আগে দেখবেন, এই কারণে বলছি আচ্ছা, স্যার। আমি পাঁচটা আগে দেখেছি। হ্যাঁ, প্রেজেন্টের কার্ডটা স্যার দেখুন। আপনি বলে দিন। না না, পাস্টে বলবেন, ক্লায়েন্টকে আপনি পাস্টের ঘটনা দিয়ে শুরু করবেন, কিন্তু আপনি অ্যাজ এ পাঁচটা একটু শুরু করুন। লাইফ কোচ আপনি ওভারঅল কার্ডটা আগে দেখে নেবেন। দেখুন, প্রেজেন্টে কিন্তু তার লাভার বেরিয়েছে, মানে পজিটিভ কালার বেরিয়ে পজিটিভ কার্ড বেরিয়েছে। আচ্ছা, ভালোবাসা আর ভালোবাসা, কিংবা সম্পর্ক খুব মজবুত সম্পর্ক, যাই কাজে হাত দিচ্ছে খুব না মজবুত কেন সেই সম্পর্ক। কাজ হচ্ছে ফ্রুটফুল হচ্ছে। তার মানেটা কি? ও পাস্টে, আপনি তখন তাহলে আপনার কথাটা কি বেরোবে পাস্টে, যে স্যার আপনি যে পাস্টে আপনার যে খারাপ সিচুয়েশন ছিল, সেই খারাপ সিচুয়েশন গুলো আপনি অতি সহজে খুব সুন্দরভাবে আপনার উইল পাওয়ারের দিয়ে, আপনার হিলিং এর মধ্য দিয়ে আপনি কাটিয়ে উঠেছিলেন। উইল আচ্ছা, পাওয়ার দিয়ে কাটিয়ে উঠেছিলেন, আপনার ইমোশনাল পাওয়ারকে আপনি ব্যালেন্স করে পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আপনার লাইফে যাই কিছু প্রবলেম এসেছিল, সেগুলো প্রবলেমকে আপনি কর্ণগোচর করেননি, আপনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই জন্য আপনার প্রেজেন্ট লাইফ হচ্ছে এখন, তো স্যার খুব চিন্নালালা লাইফ চলছে। আপনার জীবন তো এখন খুবই ভালো, আপনি যেটাই হাত দিচ্ছেন সেটাই তো সোনায় সোহাগা হয়ে যাচ্ছে। আপনার ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছে দুই হাত ভরে। দেখুন, দা লাভারের ইউনিভার্স আশীর্বাদ করছে। ওর পিছনে দুজনের দুটো ফলের গাছ আছে। আপনি যাই হাত দিচ্ছেন না কেন সেটাই আপনার খুব ভালো সব সময় ফল পরিণত পাচ্ছেন, সবকিছু ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনার পিছনে কেউ কিছু শত্রুতা করতে এলেও তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। পাচ্ছে না। কিন্তু স্যার, আপনার একটা কথা বলছি, আপনার যে পাস্টে যে খারাপ সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন। ফিউচারে ওগুলো মনে রাখার চেষ্টা করবেন না। যদি মনে রাখেন, দেখুন, আমি কিন্তু এবারে রিডিং করছি দা জাজমেন্ট ফিউচারের রিডিং এ চলে এলাম। আমরা তো ক্লায়েন্টকে কার্ড বলবো না, আমরা তো স্টোরি বলবো। এবারে বলবো যে দেখুন, এবারে আপনি কিন্তু আপনার ফিউচারে যে ইমোশনাল যে ডিসব্যালেন্স ছিল, যে খারাপ সিচুয়েশন ছিল, কারণ ইমোশনাল ডিসব্যালেন্স ছিল তো দা স্টারে, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? ওইটা আপনি কিন্তু এখন মনে করা শুরু করছেন। আর মনে করার যদি শুরু করেন ভবিষ্যতে, তাহলে কিন্তু আপনার আবার খারাপ সিচুয়েশন চলে আসবে। আপনার যে প্রেজেন্টে যে এখন যে খুব ভালো সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু ফিউচারে যদি আপনি এর থেকে না বেরিয়ে আসতে পারেন, ওই পিছনে কি দুঃখের ঘটনা ঘটেছিল ভুলে যান, পাস্ট ইজ পাস্ট, একদম ভুলে যান, পিছনে ফেলে দিন। যদি না ভুলেন, ওইটা যদি মনে রাখেন, তাহলে কিন্তু স্যার আপনার জীবন কিন্তু আবার সেই কঠিন পরিস্থিতির মধ্যে চলে আসবে। দ্য ডেভিল, স্টাক এনার্জি, ফেঁসে যাওয়া, আপনি আবার আপনার জীবনে ফেঁসে যাবেন। আর যদি শুনে চলেন, তাহলে কিন্তু স্যার ফরচুন। আপনার লাইফ দ্য ফরচুন। আপনি তার ক্লায়েন্টকে বলবেন না দ্য ফরচুনের মতো, মানে আপনার লাইফে আবার সুন্দর পজিটিভনেস চলে আসবে। আপনি যা কিছু পারবেন, আপনার ভাগ্যের চাকা আবার ঘুরে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। কিন্তু সবকিছুতে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। কোনোদিন অসৎ অবলম্বন করবেন না। কেন এই কথাটা বললাম? তার জাজমেন্ট বেরিয়েছে, দেখুন ওর হাতে তো হ্যাঁ, হ্যাঁ, সেই ব্যালেন্স করা জাজমেন্ট। জাজমেন্ট। অসৎ উপায় নেওয়া যাবে না। তাহলে কথাটা কিভাবে চলে গেল? কিন্তু
আপনার তো ভালো সময় আসছে, কিন্তু আপনি ব্যালেন্স করার চেষ্টা করবেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। কোনোদিন অসৎ, বুঝতে পেরেছেন ঝর্ণাদি? বুঝতে পেরেছেন কিরকম ভাবে রিডিং করতে হয়? দিব্যেন্দু বাবু বুঝতে পেরেছেন স্যার? খুব, এই স্টোরি টেলিং গুলো খুব সুন্দর করে গুছিয়ে আপনাকে বলতে হবে। আপনার একটা কার্ডে যা যা মিনিং, যতটা সম্ভব মিনিং, সবকিছু উগড়ে দিলে হবে না। এখানে জাজমেন্ট কি বলেছে? জাজমেন্ট কার্ডের কি, যে পূর্ণ স্মৃতি থেকে বেরিয়ে আসুন। ভগবান আপনাকে, ইউনিভার্স আপনাকে বলছেন বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। শোনো শোনো গ্রামবাসী, এই খবর, সেটাই বলছে ভপুবাসী দিয়ে, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। যদি না আমার কথা শোনেন, তাহলে ডুবে যাবেন। এই দা ডেভিল। আর যদি শোনেন, দ্য হুইল অফ ফরচুন, লাইভ জিন্নালালা। বুঝতে পারছেন কিভাবে পাস্ট প্রেজেন্ট ফিউচার কিভাবে রিড হচ্ছে? পাস্ট প্রেজেন্ট ফিউচার কিভাবে রিড হচ্ছে? পাস্টে কিরকম ছিল? পাস্টে ছিল হচ্ছে, ওর কিন্তু এইভাবে রিডিং করতে হবে, যেহেতু ওর প্রেজেন্টে ভালো কার্ড বেরিয়েছে, সেজন্য ওর পাস্টে ওই কার্ডটা দিয়ে ওই ইমোশনাল ব্যালেন্স, আপনি তো পাস্টে ইমোশনাল ব্যালেন্স ছিলেন, এই ছিলেন, হ্যান ছিলেন, বলবেন। কিন্তু আপনি ইউনিভার্সের কথা শুনেছিলেন, আপনি আপনার সাতটা চক্রকে হিলিং করেছেন, ব্যালেন্স করেছেন, ইউনিভার্সের কথা শুনেছিলেন বলেন আপনার প্রেজেন্ট লাইফ খুব সুন্দর হয়েছে। কিন্তু স্যার, আপনি প্রেজেন্ট লাইফ খুব ভালো অতিবাহিত করছেন তো, কিন্তু তারপরেও আপনার ওই পাস্টের যে দুঃখের কাহিনীগুলো, দুঃখের যে ইমোশনাল গুলো, সেইগুলো আবার কেন মনে করার চেষ্টা করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। পাস্ট ইজ পাস্ট, ভুলে যান। ধরুন কারোর লাইফে ডিভোর্স হয়েছে, ঝর্ণাদি ভালো করে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? একটা ক্লায়েন্টের, একটা মহিলা এসছে, তার আগের লাইফে কোনো একটা অঘটন হয়েছে, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়ে আবার একটা নতুন সংসার পেতেছে, এবং সেই লাইফে খুব হ্যাপি, প্রচন্ড হ্যাপি, এই দা প্রেজেন্ট, এই দা লাভার্স এর মতো, ঠিক আছে? কিন্তু ওই প্রথম লাইফে যে ওর হাজবেন্ড ছিল, তার সঙ্গে ওই ইমোশনাল ডিসব্যালেন্স অবস্থা ছিল, এই দা স্টার, ঠিক আছে? কিন্তু ও ওর সেই জায়গা থেকে ইউনিভার্সের কথা শুনে ওর সাতটা চক্র ব্যালেন্স করে ও প্রেজেন্ট লাইফ পেয়েছে, ডিভোর্স হয়ে গিয়ে প্রেজেন্ট লাইফ পেয়েছে, হ্যাপিলি লাইফ। কিন্তু ওর পাস্ট থেকে ও বেরিয়ে আসতে পারছে না। ওর পাস্ট হাজবেন্ডের কথা খালি মনে করছে আর মনে করছে, মনে করছে আর মনে করছে। সেখানে কি বলছে ইউনিভার্স? কি বলছে? বেরিয়ে আসো, বেরিয়ে আসো, নাহলে বিপদ। কথা শোনেনি, না শুনতে হয়ে গেছে দ্য ডেভিলস, পিছনে লোক আগুন দিচ্ছে, জীবন আবার সেই কালো অন্ধকারময় হয়ে যাচ্ছে। এবং যদি ইউনিভার্সের কথা শুনো, তাহলে ডেভিলস হবে না, দ্য হুইলস অফ ফরচুন। এবং হুইলস অফ ফরচুনে কি বলছে? যে সঠিক কর্ম করো। তোমার কর্ম, তুমি যা করছো, উপরওয়ালা কিন্তু তোমার কর্ম লিখছে। দেখুন উপরের দুটো রিডিং হচ্ছে, কার্মিক কার্ড, এটা কর্ম লিখছে। সুতরাং ভালো কর্ম করার চেষ্টা করো। যদি খারাপ কর্ম করো, জাজমেন্ট আছে, জাজমেন্ট কার্ড, এক হাতে তরোয়াল, এক হাতে দাঁড়িপাল্লা। যদি ভালো কর্ম করো, তোমার বিচার কিন্তু সঠিক হবে, ইউনিভার্স তোমাকে রক্ষা করবে, ইউনিভার্স তোমাকে ব্লেসিং দেবে। আর যদি খারাপ কর্ম করো, ইউনিভার্স তোমাকে ওই তরোয়াল দিয়ে কেটে দেবে। কেটে দেবে কথার অর্থ হচ্ছে তোমার পতন হয়ে যাবে, তুমি আবার ধ্বংসের পথে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার দিদি, ঝর্ণাদি, দিব্যেন্দু বাবু, রণজা বাবু, ক্লিয়ার স্যার? এইরকম ভাবে ক্লায়েন্ট যখন আসবে, আপনাকে ভেবে চিনতে, হ্যাঁ, তার সেই রিডিংটা করতে হবে। স্টোরি টেলিং যদি সাথে সাথে না বলতে পারেন, ক্লায়েন্টকে বলুন আমি এখন রিডিং করছি, আপনি পাশের ঘরে গিয়ে বসুন, বলে আপনি নিজের মধ্যে গুছিয়ে নিন, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা গুছিয়ে নিন, তারপরে ক্লায়েন্টকে বলুন। যদি কোনো প্রশ্ন উত্তর জানার থাকে, ক্লায়েন্টকে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন জিজ্ঞেস করুন, এই যেরকম কার্ড বেরিয়েছে কার্ড অনুযায়ী প্রশ্ন জিজ্ঞেস করুন, ও ঠিক উত্তর দিয়ে দেবে। আপনার তখন উত্তর চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে? উপায় অবলম্বন করবেন না, তাহলে কিন্তু
আপনার যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। কেন? দেখুন জাজমেন্টের ডান হাতে কিন্তু তরোয়াল আছে, সোর্ড আছে, ও পুচ করে কেটে দেবে, মানে এখানে কেটে দেওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার লাইফ থেকে আবার নিচে পড়ে যাবেন। রিডিংটা কিরকম আবার হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর স্যার। হ্যাঁ, আমরা হয়তো ভবিষ্যতে পারবো, তবে অবশ্যই স্যার এখন পারবেন, অবশ্যই পারবেন, সেটা আমি তৈরি করে দেবো। সেটা আপনি অ্যাডভান্স কোর্সে যেহেতু আপনি ইয়ে করেছেন, অ্যাডভান্স কোর্স যেদিন শেষ হবে সেদিন এই আমার মতো এরকমই আপনি রিডিং করে আপনি সাবালক হয়ে হয়তো হয়তো এখন হয়তো মানে রিডিং এর ক্ষেত্রে নাবালক, কিন্তু ওই দিন আপনি সাবালক হয়েই এই ক্লাস থেকে আপনি যাবেন, এবং সেই সাবালক করার দায়িত্ব কিন্তু আমার, সেই স্যার রিডিং এর ক্ষেত্রে রেসপন্সিবিলিটি আমার। হেজিটেশন আসছে, বুঝতে অসুবিধা হচ্ছে একটু। আমি সেই জন্য কি করবেন বলুন তো স্যার? আপনি প্রথম যখন প্র্যাকটিস করবেন, পরিবারের লোকদের ধরবেন, আশেপাশের লোকদের করবেন, হ্যাঁ, প্রত্যেকদিন রিডিং করবেন, করতে করতে কার্ড দেখতে দেখতে স্টোরি বলতে বলতে ভাবতে ভাবতে আপনার মনের মধ্যে ইউনিভার্সের একটা শক্তি চলে আসবে। ঠিক আছে ইউনিভার্সের স্যার, একটা শক্তি প্র্যাকটিস চলে করুন। আসে, অটোমেটিক আপনার এই টেলিং গুলো চলে আসবে। স্যার, যদি সেক্ষেত্রে মাইনর আরকানা এসে যায় কি করবো? আমরা তো মাইনর আরকানা মাইনর তো আরকানা যদি এসে যায়, সেখানটা এইটা দেখুন, মাইনর আরকানা স্প্রেড, মাইনর আরকানার স্পিড আরো ডিটেলিং, সেখানে বিভিন্ন ধরনের টেকনিক আছে, বিভিন্ন ধরনের টেকনিক আছে। আপনার ক্লায়েন্ট এসে একটা দুটো প্রশ্ন করবে, আমি আগের দিন ওই আমার কোর্সের ব্যাপারে বলতে গিয়ে আপনাদের বোঝাচ্ছিলাম, ক্লায়েন্ট এসে একটা দুটো প্রশ্ন করবে, তার লাইফের জীবনের ব্যাপারে বলবে, কিন্তু আপনি অ্যাজ এ লাইফ কোচ আপনার প্রশ্নগুলো খেঁচে কিভাবে বের করে নিয়ে এসে উত্তরগুলো ইউনিভার্সিটি থেকে বের করবেন, সেটা আপনার দায়িত্ব। আর সে দায়িত্ব আমি আপনাকে শেখাবো, কিভাবে করবেন তার টেকনিক শেখাবো, সেটা অ্যাডভান্স করছে। যেহেতু এখানে মাইনর আরকানা পড়ানো হয়নি আপনাদের, তাই মাইনর আরকানা এই রিডিংটা আপনাদের বললেও আপনারা বুঝবেন না। মাইনর দেখুন। আরকানা রিডিং যখন বের করবেন, 20টা 25টা পর্যন্ত কার্ড বেরোয়, সেখানে এত ডিটেলিং চলে আসে, সে ক্লায়েন্ট বলবে, স্যার আপনি কি শিখেছেন, আমার জীবনের এত খুঁটিনাটি সব বলে দিলেন। এইরকমই হ্যাপিনেস নিয়ে ক্লায়েন্ট আপনার কাছ থেকে যাবে, যে আপনি কি শিখেছেন, কি করে জানছেন, সে আপনাকে হয়তো ঈশ্বর জ্ঞানে আপনাকে দেখতে শুরু করে। এইরকমই পাওয়ার চলে আসবে। এটাই হচ্ছে ট্যারট কার্ড, এটাই হচ্ছে ট্যারট এনার্জি। হ্যাঁ, আপনার আশীর্বাদে যেন আমরা পারি, আমাদের আশীর্বাদ করুন। অবশ্যই পারবেন, সেই সাবালক হয়েই আপনারা যাবেন। হ্যাঁ, অ্যাডভান্স কোর্সে জয়েন করেছেন মানে সেই সাবালক হয়েই আপনারা যাবেন, এবং সেটা তৈরি করার দায়িত্বই আমার থাকবে। হুম, বলুন স্যার, ঠিক আছে। এবারে কোশ্চেন অ্যান্সার নেওয়ার পালা। কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। বলুন, ঝর্ণাদি, কোনো প্রশ্ন থাকলে বলুন। ঝর্ণাদি, বলছি কি দিব্যেন্দু যে ওই বাবু, রণজয় কার্ডটা বাবু। মানে ওই যদি মানে কার্ডটা কিভাবে যে বোঝালেন না, ওটা বুঝতে পারিনি, মানে যেটা মানে প্রথম দিকে যে দেখালেন এভাবে বার করতে হবে কার্ডটা, সেটা একটু মানে অসুবিধা আছে। আর একবার মানে করুন প্রশ্নটা। বুঝাতে পারলাম না ব্যাপারটা। মানে যে ফার্স্টে একবার বললেন না যে মানে কার্ড লিখে রাখতে, ব্যাপারটা যে বললেন, ও, এটা মাথায় ধরুন, দাঁড়ান, আমি আপনাকে কার্ড, এই ধরুন একটা কার্ড নিলেন, ঠিক আছে? এবারে এই কার্ডের তো মেজর আরকানা তো 22টা কার্ড, মেজর আরকানা থেকে 22টা কার্ড আপনি নিয়ে নিলেন। হ্যাঁ, দাঁড়ান, আমি বের করে আপনাদের দেখাই। ধরুন এই 22টা কার্ড, তাই তো? এবারে এই 22টা কার্ডের মধ্যে আপনি ইউনিভার্সকে জিজ্ঞেস করলেন আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার আপনার ক্লায়েন্টের, ঠিক আছে? এবার পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট ফিউচারে এরকমই 3টে কার্ড বেরোলো, ঠিক আছে? 3টে কার্ড বেরোলো। এবার আপনার কাছে থাকে কথা 22টা থেকে 3টে মাইনাস হয়ে গেল, তাই তো? থাকে কটা? 19টা। এবারে পরের প্রশ্ন যখন আপনি করছেন, তখন কি ওই 22টা কার্ড আর পেলেন? তা আপনার তো প্রশ্নের উত্তরটা 22টা কার্ড দিয়েই আপনাকে নিতে হবে, কারণ এটা তো মেজর কার্ড। বুঝতে পারলেন? তাহলে কি হবে, এই 3টে কার্ড মিসিং হয়ে গেল। তা তখন আপনার যদি এক্সট্রা ডেক থাকে, তাহলে এক্সট্রা ডেক থেকে এই কার্ডগুলো আপনি এরকম ভাবে রেখে দিতে পারবেন। তা যেহেতু আপনার এক্সট্রা ডেক নেই এখন এই মুহূর্তে, আমি সেই জন্য বলছি আপনি খাতায় লিখে নেবেন, যখন যে কার্ডটা বেরোবে সেই খাতাটা পাস্টে
এই কার্ড বেরিয়েছে, দ্য ম্যাজিশিয়ান বেরিয়েছে, লিখে নেবেন দ্য ম্যাজিশিয়ান। প্রেজেন্টে দ্য স্টার বেরিয়েছে, ফিউচারে দ্য ডেভিল বেরিয়েছে, এরকম লিখে নেবেন। ক্লিয়ার ঝর্ণাদি? বলুন, আর কিছু বলবেন? রণজয় বাবু বলুন, কিছু বলবেন স্যার? কোনো প্রশ্ন আছে? মাইক অন করুন। দিব্যেন্দু বাবু, কোনো প্রশ্ন থাকলে মাইক অন করুন। বলছি আপনাদের হ্যাঁ স্যার। হ্যাঁ, যে আমরা এই যে কার্ডগুলো বার করছেন, এই হ্যাঁ কার্ডগুলো যে বেরিয়ে আসছে বলছেন, এটা কে হ্যাঁ, বার করবে? যে ক্লায়েন্ট আছে তাকে ইউনিভার্স বলা হবে? ইউনিভার্স ও, খুব খুব ভালো প্রশ্ন করেছেন স্যার, কে খুব ভালো কার্ডটা বার প্রশ্ন। করবে? আমি কি ক্লায়েন্টকে বলবো যে আপনি কার্ডগুলো বার করুন? একদম খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো প্রশ্ন করেছেন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটাই তো মানে কনফিউশনের মধ্যে হ্যাঁ, রয়েছে। কার্ড যখন আপনি বের আপনি করবেন, বলছেন বেরিয়ে এসছে, তো বেরিয়ে এসছে কি? এটা ম্যাজিক্যাল পাওয়ার হ্যাঁ বেরিয়ে হ্যাঁ এসছে, হ্যাঁ, না ক্লায়েন্ট খুব বের ভালো করলো, কোশ্চেন না আপনি করেছেন। বার করলেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ধরুন কার্ড এ করেছেন, হ্যাঁ, ধরুন আপনি এরকমই কার্ড বের করেছেন, দাঁড়ান। ধরুন আপনি এরকম ভাবে কার্ড এ করেছেন, ঠিক আছে, এরকম ভাবে কার্ড সফল করেছেন। সফল করে তারপরে আপনি বলছেন, হে ইউনিভার্স, আমার সামনের ক্লায়েন্টের ওর এই জীবনের পাস্ট লাইফ দেখাও, 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 ওর এই জীবনের পাস্ট লাইফ দেখাও। এরকম বলতে বলতে আপনি সফল করতে থাকছেন। হ্যাঁ, এবার ইউনিভার্সকে বলে দেবেন, আগে থেকে ইন্টেনশন দিয়ে দেবেন, আমি সব সময় আমার উপরের কার্ডটি আমি তুলবো। ঠিক আছে, আর আগে থেকে বলে দেবেন। এবারে আপনি এরকম বলে যাচ্ছেন, বলে যাচ্ছেন, বলে যাচ্ছেন। এবারে আহ বলতে 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 আপনার যখন অন্তর অন্তর থেকে অন্তর মন যখন বলবে যে এবারে আমি থামবো, থেমে যাবেন। থেমে গিয়ে ওই উপরের যে কার্ডটা থাকবে সেই কার্ডটা নিয়ে রেখে দেবেন। ঠিক আছে, এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা পদ্ধতি হতে পারে, আপনি যে পদ্ধতিটা ব্যবহার করবেন সেই পদ্ধতিটা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা পদ্ধতি হতে পারে, হ্যাঁ, যে আপনি ওই রকমই জিজ্ঞেস করে কার্ড নিয়ে এরকম ভাবে বিছিয়ে দিলেন, কোনো কাপড়ের উপরে বিছিয়ে দিলেন, দিয়ে ইউনিভার্সকে বলে দিলেন, হে ইউনিভার্স, আমি এইখান থেকে এই ব্যক্তির আমার সামনে ক্লায়েন্টের জন্য পাস্ট প্রেজেন্ট ফিউচার বের করব। ঠিক আছে, এবারে একটা একটা করে আপনি পাস্ট, আমি প্রেজেন্টের জন্য বের করলাম, ফিউচারের জন্য বের করলাম। ঠিক আছে, তবে যেটা বের করবেন সেই কার্ডটা অন্য ডেক থেকে নিয়ে ওই সামনে সাজিয়ে রাখবেন। এইখানটা কিন্তু আবার ওই কার্ডটা ঢুকিয়ে দেবেন। বুঝতে পারলেন? ঢুকিয়ে দিয়ে আবার সফল করে নিয়ে আবার বিছিয়ে দেবেন। এরকম করে করতে পারেন। আবার কি করতে পারেন, আরেকটা করতে পারেন এইরকমই করে, আবার আবার কি করতে পারেন, আবার এইরকমই করে সফল করলেন। সফল করে নিয়ে আপনার ক্লায়েন্ট যদি আপনার সামনে বসে থাকে, আপনি ইন্টেনশন দিয়ে দেবেন, হে হনুমানজি, আমি আমার ক্লায়েন্টকে দিয়ে আমি কার্ড তোলাবো। ঠিক আছে, আমার ক্লায়েন্ট অমুক ব্যক্তি, ওর এই জীবনের পাস্ট লাইফ দেখাও, ওর এই জীবনের পাস্ট লাইফ দেখাও, ওর এই জীবনের পাস্ট লাইফ দেখাও বলে আপনি কার্ডটা এরকম ভাবে করবেন। করে আপনার ক্লায়েন্টকে বলবেন যে এইখান থেকে আপনি একটা কার্ড তুলুন। ও একটা কার্ড তুলে নেবে। যে কার্ডটা তুলবে সেটাই হয়তো প্রেজেন্টের জন্য, যে প্রশ্নের জন্য তুলছেন সেই প্রশ্নের জন্য ওই কার্ড। ঠিক আছে, এইরকমই ভাবে আপনি করতে পারেন। ক্লিয়ার স্যার? ঠিক আছে। ঠিক আছে। দিব্যেন্দু বাবু ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? দিব্যেন্দু বাবুর কোনো প্রশ্ন আছে? এবারে যখন এইরকমই হ্যাঁ, কার্ড যখন আর যখন মানে ওরকম করব, মানে সফল হ্যাঁ, করতে হয়, তখন 78টা কার্ডেরই তো করতে হবে, মানে যেটা একদম না, না। 22টা কার্ড। আপনি মাইনর আরকানা কার্ডে হাতই দেবেন না। আচ্ছা, অ্যাডভান্স কোর্স না হলে মাইনর আরকানা তাহলে ওটা কার্ড সাইড খুলে করে দেখবেন। রেখে দিতে হবে।
হ্যাঁ, ওটা ওই রকম ভাবেই রাখা থাকবে। আপনি শুধু 22খানা কার্ড নিয়েই আপনি এখন রিডিং করবেন, মাইনর আরকানা কার্ডে হাত দেবেন না। হ্যাঁ, করবো না স্যার, আগে অ্যাডভান্স কোর্স করবো, তারপরে ক্লায়েন্ট দেখবো। না না না, ভুলে যাবেন, ভুলে যাবেন। মেজর আরকানা কার্ড দিয়ে আমি আচ্ছা, প্রচুর রিডিং করি। কেন করবেন না? মেজর আরকানা কার্ড দিয়ে তো আহ, জীবনের সব থেকে মানে চ্যালেঞ্জিং যে প্রশ্নগুলো, জীবনের যে আসল আসল প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। কে বলেছে করতে পারবে না? খুব ভালো রিডিং করতে পারবেন মেজর আরকানা দিয়ে। ভুল করে ওই রকম ভাবে ফেলে রেখে দেবেন না। রিডিং করা কাল থেকে স্টার্ট করে দেবেন। প্রত্যেক দিন কার্ড বের করার চেষ্টা করবেন যে হে ইউনিভার্স, আমার আজকের দিনটি কেমন যাবে বলুন, আমার আজকের দিনটি কেমন যাবে, আমার আজকের দিনটি কেমন যাবে, আমার আজকের দিনটি কেমন যাবে বলে উপরের কার্ডটা বের করলেন। সেইটা আপনার গাইডেন্স, আজকের দিন আপনার কেমন যাবে। ইউনিভার্সকে জিজ্ঞেস করুন, হে ইউনিভার্স, আজকে আমি অমুক কাজে যাব, ওই কাজটা আমার কি সফল হবে? আমি কি যাব, আমি কি যাব, আমি কি যাব, আমি কি যাব। ও ইয়ে দেবে, ইন্টেনশন দিয়ে দেবে। আমার ওই কাজটা কি হবে, আমার ওই কাজটা কি হবে, আমার ওই কাজটা কি হবে, ও দিয়ে দেবে, উত্তর দিয়ে দেবে। হলে দেবে, না হলে না বলে দেবে। কেন স্যার হবে না বলছিলাম সেটার জন্য অ্যামাজনের কার্ড ওই বের করবেন, লিঙ্কটা তার স্যার উত্তর একটু দিয়ে দেবেন দেবে। স্যার। হ্যাঁ, ওই কার্ডের লিঙ্কটা স্যার পাইনি স্যার, অ্যামাজন থেকে নেওয়ার কার্ডের কার্ডের লিঙ্কে লিঙ্কটা। তো দেওয়া আছে, কার্ডের লিঙ্ক আমি প্রচুর বার শেয়ার করেছি, দেখুন, শুধু উপরের দিকে যান, পেয়ে যাবেন। প্রচুর বার শেয়ার করেছি আমি। হ্যাঁ, একটু দামি কার্ড নিয়ে নেবেন, প্রিমিয়াম কোয়ালিটির। কম দামিটা একদম নেবেন না, কম দামিটা এখন চট করে নেবেন না। আমি কম দামিটাও শেয়ার করেছি যাদের টাকা নেই তাদের জন্য। কিন্তু একটু দামি কার্ড নেওয়ার চেষ্টা করবেন, নাহলে রিডিং করতে পারবেন না। যেহেতু নতুন তো রিডিং করতে পারবেন না, রিডিং এ প্রবলেম আসবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আশা করি আমার সঙ্গে ক্লাস করে এই 5 দিন আপনাদের খুব ভালো তাহলে লেগেছে। আরেকটা কথা, তাহলে ইন্টেনশনটা যেটা দেবো, আমি দুটো কার্ড তুলবো তাই তো? যে যে প্রেজেন্টের জন্য দুটো কার্ড তুলবো, ফিউচারের জন্য দুটো কার্ড না না না, তুলবো, একটা এইভাবে একটা কার্ড কার্ড তুলবেন। এবারে একটা যদি করে তুলবো। প্রেজেন্ট, হ্যাঁ, এবারে যদি প্রেজেন্টে যদি আপনার এমন একটা নেগেটিভ কার্ড বেরোলো বা কনফিউশনের কার্ড বেরোলো, তখন আপনি ইউনিভার্সকে জিজ্ঞেস করতে হবে, হে ইউনিভার্স, হে হনুমান জি, আমার এই প্রেজেন্ট লাইফে আর একটু ডিটেলিং দেখাও, আর একটু ডিটেলিং দেখাও, আর একটু ডিটেলিং দেখাও, আর একটু ডিটেলিং দেখাও। ঠিক আছে, এমন একটা কার্ড বেরোলো হয়তো কনফিউশন কার্ড, যেটা আপনার মনোপুত হচ্ছে হচ্ছে না, আরো ডিটেল দেখাতে বলবেন, আরো একটা কার্ড বের করবেন। হ্যাঁ। ঠিক আছে, এইরকমই আপনি দুটো তিনটেও কার্ড বের করতে পারেন এক একটা লাইফে, বা হুম। এক একটা প্রশ্নের উত্তর জানার জন্য। ঠিক স্যার আছে, বলছি, তবে একটা জিনিস, স্যার আরেকটা জিনিস বলে বলছিলাম দিই। কি, হ্যাঁ, বলুন। কার্ডগুলো কি আবার পর পর মানে সাজিয়েই রাখতে হবে, মানে নাম্বার ওয়াইজ, তাই তো? না, মানে হয়ে সেরকম যাওয়ার কোনো পর। ব্যাপার নেই, সেরকম কোনো ব্যাপার নেই। সবথেকে যে পজিটিভ যে কার্ডগুলো, সেই কার্ডগুলো সবসময় উপরে রাখার চেষ্টা করবেন। যেমন দা হুইল অফ ফরচুন, দ্য ম্যাজিশিয়ান। ঠিক আছে, তারপরে ওই দা ওই কি বলে, উম উম, দাঁড়ান আমি বলছি, দ্য হুইল অফ ফরচুন, দ্য ম্যাজিশিয়ান, দ্য সান, 19 নম্বর কার্ড যেটা। হ্যাঁ, তারপরে দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, দ্য এমপ্রেস। এই কার্ডগুলো উপরে রাখার চেষ্টা করুন। দেখুন, এই কার্ডগুলো তো সবসময় পজিটিভ কার্ড। এই কার্ডগুলো আমিও উপরে রাখি, দেখেছেন? হ্যাঁ, এই কার্ডগুলো সবসময় উপরে রাখার চেষ্টা করবেন। কারণ এগুলো শুধু কার্ড নয়, এগুলো এখন ইউনিভার্সের সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনি যখন নতুন কার্ড কিনবেন, সেটার সঙ্গে হয়তো কানেকশন তৈরি হয়নি, কিন্তু আপনি যখন রিডিং করবেন তখন ইউনিভার্সের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে গেছে। সুতরাং ও আপনাকে ব্লেসিং দিতে শুরু করবে। ওই কার্ড উপরের, এই পজিটিভ কার্ড গুলো উপরে রেখে দিলে সে আপনাকে অটোমেটিক আপনার জীবনে, আপনার লাইফে চেঞ্জ আনার জন্য ব্লেসিং দিতে থাকবে, ওই কার্ডের বৈশিষ্ট্য অনুযায়ী। ঠিক আছে, আপনাদের প্রত্যেকের নাম, যারা যারা নতুন নতুন ক্লাস করলেন, প্রত্যেকের নাম গ্রুপে সুন্দর করে লিখে দেবেন সার্টিফিকেটের জন্য। যার যা নাম, সেই নামের স্পেলিংটা ঠিক করে লিখে দেবেন সার্টিফিকেটের জন্য। কালকে সার্টিফিকেট দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন, স্যার? আর আমার সঙ্গে ক্লাস করে কেমন লাগলো ঝর্ণাদি, কেমন লাগলো?
খুব ভালো স্যার, মানে থ্যাংক এই শুধু এই কোর্সেই যে এত ভালো পাওয়া যায়, আত্মবিশ্বাস আছে এক্সেলেন্ট, একটা যে পাওয়া যাবে, সত্যি ভালো। আউটস্ট্যান্ডিং ক্লাস। ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এত হ্যাঁ, এত ডিটেলস স্যার এই শর্ট টাইমে কেউ বলবে না স্যার, মানে যখন ওই ডেমো ক্লাস করেছিলাম সেই দিনই অনেকটা আপনি বলেছিলেন, মানে আর এমনি ফেসবুকে দেখি যায় এখন টেরোটের ইয়েগুলি দেয়, তখন যখন ইয়েগুলি বোঝাচ্ছিল তখন আমি ভাবছিলাম যে আপনিও এরকম বলছিলেন, কিন্তু একটা ডেমো ক্লাসেই এত ভালো বলে না। কারণ আমি আর একটা ডেমো ক্লাসে জয়েন করেছিলাম, এত হ্যাঁ। ডিটেলস কেউ দেয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ আমরা স্যার। তো আমাদের প্র্যাকটিসটা ভালো করে করতে হবে, এটা হচ্ছে হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে আপনারা নিজেরা নিজেরা পার্টনার পার্টনার তৈরি করে নিন। হ্যাঁ, কে কার সঙ্গে প্র্যাকটিস করবেন নিজেরা গ্রুপের মধ্যে আলোচনা করুন। দুজন দুজনে করে সময় বের করুন যে অমুক টাইমে সময় হবে। হ্যাঁ, তখন আপনারা আপনাদের মধ্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে একে অপরের রিডিং করুন। ঝর্ণাদি রণজা বাবুকে করুন, রণজা বাবু ঝর্ণাদিকে করুন। হ্যাঁ, এইরকমই ভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। হ্যাঁ, বা দিব্যেন্দু বাবু একদিন রণজা বাবুকে করলেন। হ্যাঁ, এরকম করে করে প্র্যাকটিস করতে থাকুন। করলে তবে স্কিল ডেভেলপ হবে, স্কিল ডেভেলপ তবে হবে, ঠিক আছে। আর তারপরে তো আমি তো আছি, কোনো প্রবলেম হলে তো আমি আছি। লাইফ টাইম সম্পর্ক, এসব সম্পর্ক যাবে না, ঠিক আছে স্যার। রেকি রণজা বেঁধে বাবু, দিয়েছি আমাদের। রণজা বাবু আমার সঙ্গে প্রায় বছর দুয়েক জুড়ে আছে, জিজ্ঞেস করুন রণজা বাবু, যখন রেকি ফোন আমাদের করে আমাকে পেয়ে যায়। হ্যাঁ স্যার। রেকি আমাদের সম্পর্কটাকে মানে ভালো করে বেঁধে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ স্যার, মানে যখন এমনি ফোন করে। অন্যান্য টিচাররা, সত্যি কথা এটা, কলকাতার বুকে অনেক টিচার আছেন ফোন ধরেন না, সত্যি কথা এটা। কোনো গুরুরই নিন্দে করতে নেই, সবাই সবাইয়ের কাছে প্রণম্য। হ্যাঁ, কিন্তু ফোন তোলেন না। এসএমএস দিলে সে তার টাইম মতো উত্তর দিবে। এবার আপনার প্রশ্ন জিজ্ঞাসা আছে, একটা প্রশ্ন লিখলেন, সে প্রশ্নের একটা উত্তর দিলে রাত 12টার সময়, সে প্রশ্ন দেখলেন পরের দিন আপনি, দেখে সেই প্রশ্নের উত্তর জেনে আবার আর একটা প্রশ্নের উদ্বেগ জাগলো আপনার মনের মধ্যে, সেই প্রশ্নটা লিখলেন, সেটার লেখার উত্তর পরে আবার পরের দিন 12টার সময় দিল। তারপর আর আপনার প্রশ্ন করতে ইচ্ছা করবে? তখন বলবেন রেখে দে বা কেঁদে আছি। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকের ফোন রিসিভ করি, প্রত্যেকের সঙ্গে আমি সবসময় কমিউনিকেশন রাখার চেষ্টা করি। আমার পক্ষে যতদূর সম্ভব আমি সময় রাখার চেষ্টা করি। শুধু সবাইকে রিকোয়েস্ট করি, দুপুর 12টা পর্যন্ত কেউ ফোন করবেন না, আমি সাধনার মধ্যে থাকি। হুম, দুপুর 12টা পর্যন্ত আমার পক্ষে খুব হ্যাঁ, চাপ। যাই। নিব না, নিব না, নিব না। দুপুর 12টা পর্যন্ত খুব চাপের হয়ে যায়, তখন ফোনটা রিসিভ করতে পারি না। বিভিন্ন ধরনের মেডিটেশন থাকে, বিভিন্ন ধরনের প্র্যাকটিস থাকে, সকাল থেকে ভোর থেকে আবার চলতে থাকে। হুম। আহ আগামী রবিবার আমাদের ক্লাসও আছে, রেকি ক্লাসও আছে, ফ্রি ফ্রি অফ কস্টের ডেমো ক্লাস। আর আমার ডেমো ক্লাস মানে আপনারা জানেন অনেক কিছু শিখে যেতে পারবেন, ঠিক আছে। দিব্যেন্দু বাবু, ঝর্ণা বাবু, আমাদের যদি আমরা ডেমো যারা ক্লাস করতে চান রেকি গ্রুপে জয়েন হয়ে যান। হ্যাঁ, আমি তো আপনার স্টুডেন্ট, তো আমি তো আমি যেতে পারবো তো, মানে আমি লিঙ্ক পাবো তো? আপনি আপনি এখন স্যার হয়ে গেছেন, আপনি আর গিয়ে কি করবেন? আপনি এখন অনেক নিজেই সময় টিচার হয়ে গেছেন। হ্যাঁ অনেক স্যার। সময় মানে ভুলে যাই তো অনেক সময়, তা হ্যাঁ হ্যাঁ, ঢুকে অনেক যাবেন ঢুকে যাবেন, হ্যাঁ, কোনো ব্যাপার না স্যার। অনেক প্রশ্ন অনেক সময় ভুলে যাই, তা একটার থেকে আরেকটা তখন চলে আসে। দেখলে দেখলে অনেক সময় সেটা স্ট্রেনদেন হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, প্রবেশ করে যাবেন প্রায় 40-50 জনের মতো, 50-60 জন মতো এখনো পর্যন্ত হয়ে গেছে এই ফ্রি ক্লাসটা। কতজন জয়েন করে দেখা যায়। হ্যাঁ, ওটা ফ্রি ক্লাসই, আমি ডেমো ক্লাসগুলো ফ্রিতেই রাখি। ফ্রি ক্লাসে যদি জয়েন হতে চান, ঝর্ণাদি, দিব্যেন্দু বাবু রেকি ক্লাসে জয়েন হয়ে যাবেন, রেকি কি জিনিস জানতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ। বিয়ে করবেন ওই রেকি গ্রুপে,
জয়েন হয়ে যাবেন, নাহলে আমি জয়েন, যদি বলেন আমি জয়েন করে নিচ্ছি তাহলে। স্যার করে জয়েন আছি আমি। হ্যাঁ, জয়েন আছেন? আমি আছি জয়েন, হ্যাঁ ও, করবো আর দিব্যেন্দু, রবিবার। দিব্যেন্দু বাবু আছেন? হ্যাঁ স্যার, আমাকে করিয়ে নিন, আমি হ্যাঁ করে হ্যাঁ, দেবো। ফ্রি ফ্রি ক্লাসে জয়েন হয়ে যান, শিখুন না যা। যখন যে ফ্রি ক্লাসগুলো হবে স্যার, ওই ফ্রি ক্লাসগুলো জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে নিলে তাহলে কি হবে, শিখতে পারবেন অনেক কিছু। আচ্ছা স্যার, এই যে আমরা যেগুলো এই এই 13 ক্লাসে যেগুলো করলাম, এর সলিউশন যেগুলো, সেটা কি এই রেকির মাধ্যমেই হবে? রেকির মাধ্যমেই হয়, তারপরে আপনার আরো অনেক হিলিং থেরাপি আছে, সেগুলো দিয়ে হয়। তারপরে এই ট্যারট কার্ড দিয়ে স্পেল করা যায়, বিভিন্ন ধরনের স্পেল আছে। সে স্পেল গুলো তো প্রচুর প্রচুর স্পেল, সলিউশন পদ্ধতি অনেক, সেগুলো সব ওই অ্যাডভান্স কোর্সে দেখানো হয়, বুঝেছেন স্যার। এটা 5 দিনের কোর্সে তো সম্ভব না, প্রায় 2 মাসের কোর্স ওখানে হয়। হ্যাঁ, তো সলিউশন রেইকি দিয়েও তো ক্লিন করা যায় এগুলোতে। আমাদের রণজয় বাবু করতে পারবেন। রণজয় বাবু যেহেতু রেইকি টেকি সব জানেন, রেইকি লামাপেরা সব জানেন। হ্যাঁ, কারোর যদি কোনো বিগ ইস্যু হয়, রণজয় বাবু নিজেই হয়তো একটা ক্লায়েন্ট পেয়ে যাবেন, যে আপনার এই এই প্রবলেম আছে, এটা লামাফেরা করতে হবে। রণজয় বাবু তখন একটা ইনকামের একটা পার্মানেন্ট একটা কাস্টমার পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারোর ধরুন ব্ল্যাক ম্যাজিক হয়েছে, হ্যাঁ, তার জীবন পুরো দুর্বিষহ হয়ে উঠছে। আমার কাছে এই মুহূর্তে 3-4টে ব্ল্যাক ম্যাজিক, আপনি চিন্তা করতে পারবেন না। আমি একজন রেকি গুরু, আমার উপরে 2টো ব্ল্যাক ম্যাজিক হয়ে গেছে। 2টো ব্ল্যাক ম্যাজিক আমি এই 15-20 দিন আমার নিজের উপরে হিলিং করে করে সে ব্ল্যাক ম্যাজিক রিলিজ করেছি, বুঝতে পারলেন? কার মনে কি শত্রুতা আছে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি ব্ল্যাক ম্যাজিক হলে তো না, চট আমরা যে করে রেই বুঝতেও পারবেন না, আপনার লাইফে স্ট্রাগল আসবে। হ্যাঁ, তো ধীরে ধীরে আপনি ধীরে তো ধীরে। হ্যাঁ আপনি স্যার, এত রেকি করাচ্ছেন এই করাচ্ছেন, তার উপরেও আপনাকে ব্ল্যাক তার ম্যাজিক উপরেও করতে ব্ল্যাক হবে। ম্যাজিক করে দিয়েছে। এবারে তারপরে ব্ল্যাক ম্যাজিকের ওই তারপরে স্যার এফেক্টটা, অন্যেরটা ভালো করতে করতে সেটারও তো একটা এফেক্ট আসে নিজের না, হ্যাঁ ওটা তো যেটা আসেই, করেন আপনি সেটা ওটারও একটা সেটা এফেক্ট আসে, আসে। সেটা কিন্তু আমরা ক্লিন করে নিই। আমরা যখন যাকে হিলিং করি, সাথে সাথে আমরা নিজেদেরকে ক্লিন করে নিই, সেটা রণজয়বাবু জানেন। ক্লিন হ্যাঁ, করে নিলে কারোর কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, কারোর কোনো প্রবলেম হয় না। আপনি যত হিলিং করবেন, তত আপনার ইউনিভার্স আরো ব্লেসিং দিতে থাকবে আপনাকে, কারণ আপনি অন্যকে মঙ্গল করছেন না। হ্যাঁ, আর এই যে ক্লিন করলাম, ক্লিন করার পরে তবে সবকিছু একদম এখন একদম পুরো পজিটিভ, কোনো প্রবলেম নেই। আমি 1-1.5 মাস ক্লাস করতে পারছিলাম না, খালি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। তাইলে কেসটা তো ভালো না। যখনই কোনো ক্লাস করতে যাচ্ছি, তখনই মনে ইয়ে, তখনই আমি বুঝে গেছি যে আমার মনে হচ্ছে আমার মধ্যে কিছু একটা হয়েছে। হ্যাঁ, তারপরে আমি ট্যারট কার্ড বের করে আমি বললাম দেখি তো ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা। হ্যাঁ, সত্যি ব্ল্যাক ম্যাজিক। আমার একাধজন করেনি, কে ভালোবেসে 2জন করেছে আমার উপরে, একটা নয়, দুজন দুজন। হ্যাঁ, ঠিক আছে, মানে প্রতিহিংসা থেকে করে, জানেন তো, প্রতিহিংসা থেকে করে। এখন মানুষ কেউ কাউকে সহ্য করতে পারে না। আপনি যাকে আপনজন ভাবছেন, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার বাড়ির লোক, তারাও করে দেয়। হ্যাঁ, আপনি জানতে পারবেন না, দেখবেন ওই ব্ল্যাক ম্যাজিক কারা করে বলুন তো, ওই পাড়ার এদিক সেদিক অনেক সময় দেখবেন সব টুকটাক করে। হ্যাঁ, ওই অমুক লোকটার কাছে যাবি রে, এইরকম প্রবলেম, ওই লোকটা না এইরকম এইরকমই কাজ করে। কি করে কাজ করে তা আপনি জানেন না, তার কাছে গেলেন, সে ওই আপনার হয়তো বললে একটু পুরোনো কাপড় ছেঁড়া নিয়ে আসবে, এই আনবে ওই আনবে, সে ওই আত্মা টাত্মা দিয়ে আত্মা চালনা করে দেয়, প্রেতাত্মা চালনা করে দেয়। এবার তার তো কাজ হলো, যার পাঠালো তার 12টা বেজে গেল, বুঝতে পারলেন? তো এইরকমই হয়। তো এই জিনিসগুলো আস্তে আস্তে, সেজন্য আহ, উম, শিখতে হয়। হ্যাঁ, শিখে নিয়ে সেগুলো আমাদের এখন আর কোনো ব্যাপার না আমাদের, সেগুলো এখন পুরো যে কোনো মুহূর্তে আমরা যে কোনো ব্যাড এনার্জি রিলিজ করার ক্ষমতা আমাদের আছে, তাই তো রণজয় বাবু? একদম।
আমি এবং রেজাল্ট ইনস্ট্যান্ট পেয়েছি। ইনস্ট্যান্ট এফেক্ট। আমি রেজাল্ট পেয়েছি। হুম। এই এই যাদের এই ইয়ে আছে ওই কি বলে আপনার ওই উম, ওই মলদার দিয়ে রক্ত বেরোয় ওটা কি বলে কে, পাইলস তাই তো? মাইলস। পাইলস কি মারাত্মক খতরনাক বলুন তো, আমার কাছে অনেক স্টুডেন্ট আছে এই পাইলস এর সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছে রেকি করে। অনেক স্টুডেন্ট কিচ্ছু করতে হয়নি, শুধু রেকি প্র্যাকটিস করে গেছে, তাতেই পাইলস নামক কোনো জিনিস তার জীবনে ছিল সেটা অতীত হয়ে গেছে। এই যে প্রসূন বাবুর এই যার কথা শুনছিলেন রেকর্ডিং এ, প্রসূন বাবু 650 সুগার ছিল। 650 সুগার কোনো ডাক্তার কমিয়ে নর্মাল করেছে বিনা ওষুধে, করে দেখাতো কোনো ডাক্তার? ওর এখন সুগার নেই, 3 বছর কোনো সুগার নেই। ওর হাই প্রেশার ছিল, এখন কোনো প্রেশার নেই, লো নেই হাইও নেই, সব নর্মাল, শরীরের যা কিছু সব নর্মাল। ঠিক আছে, চলুন চলুন স্যার, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ইউনিভার্সের কাছে আপনাদের সদা মঙ্গল কামনা করি, প্রার্থনা করি আপনাদের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, আপনাদের পরিবারে সব সময় শান্তি বিরাজ করুক, সব সময় সুখে শান্তিতে থাকুন আপনারা। থ্যাংক ইউ, ভালো থ্যাংক থাকবেন। ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনিও ভালো থাকুন।